ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? তোমরা তোমাদের বইয়ের ক্লাস 9-এর যে বইটা আছে, অভিজ্ঞতার 3 নাম্বার অ্যাকচুয়ালি 3 নাম্বার যেটা অধ্যায় আমরা বলতে পারি, বা শিখন অভিজ্ঞতা বা অভিজ্ঞতার 3 নাম্বার অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে লগারিদমের ধারণা এবং প্রয়োগ। এই চ্যাপ্টারটার আমরা বেসিক ক্লাস আমরা করেছি। বেসিক ক্লাস যে করেছি, বেসিক ক্লাসের সাথে সাথে আমরা আজকে এই যে এই টাইপের কথার অঙ্ক করব, কথার অঙ্ক করা বুঝবো। কথার অঙ্কের মধ্যে দেখবা যে এগুলো লগের অঙ্ক, কিন্তু এগুলো লগের অঙ্ক, যেমন চক্রবৃদ্ধি মুনাফার লগের অঙ্ক, তারপরে হচ্ছে মূল্য হ্রাস পাওয়ার ক্ষেত্রে লগের অঙ্ক, তারপরে হচ্ছে ভূমিকম্পের ক্ষেত্রে লগের অঙ্ক, বিভিন্ন টাইপের ভূমিকম্পের লগের অঙ্ক প্রচুর তোমাদের বইয়ে দেয়া আছে, বইয়ের মধ্যে দেয়া আছে। আর তার সাথে এখানে আবার দেখতে পাচ্ছি তারপরে শব্দের তীব্রতা রিলেটেড লগের অঙ্ক, শব্দের তীব্রতা নিয়ে লগের অঙ্ক আছে। তো এই রকমের বিভিন্ন টাইপের কিন্তু লগের অঙ্কগুলো আছে, যেগুলো আমরা আজকে দেখব। তাই তোমরা সবাই রেডি হয়ে যাও, আমরা কিন্তু স্টার্ট করে দিব। হ্যাঁ, আমরা স্টার্ট করে দিব, আমরা একেবারে ধুমধাম করে স্টার্ট করে দিব। তোমরা কি সবাই রেডি আছো? সবাই রেডি থাকলে রেডি কথাটা লিখে দাও, আমরা শুরু করে দেই। তোমাদের এই নতুন কারিকুলামে লগের চ্যাপ্টারটা একটা অসাধারণ চ্যাপ্টার। আমি তোমাদেরকে বলবো যে একটা অসাধারণ চ্যাপ্টার। আগেকার বইয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই লগের প্রয়োগ দেওয়া থাকতো না। এতে করে অনেক স্টুডেন্ট বলতো লগ দিয়ে কি হয়, লগের কাজ কি, অনেক কিছু এরা জানতো না। কিন্তু তোমরা লগের শুধু বেসিকই জানবা না, তোমরা কিন্তু লগের সবকিছু এইটার প্রয়োগগুলা সবগুলো কিন্তু তোমরা জানতে পারতেছো। এটা কিন্তু একটা বড় ধরনের সুবিধা তোমাদের জন্য, তাই না? ওকে, আচ্ছা, ঠিক আছে। তো লগের অঙ্ক করতে গেলে তোমাদের একটা জিনিস তো সব সময় তোমাদের যেটা মাথার মধ্যে থাকতে হয়, সেটা একটু আমাকে বলে দাও যে লগের অঙ্কের ক্ষেত্রে আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা কাজ করে নেই। এখান থেকে বের না করে আমরা এইখান থেকে নেই। ঠিক আছে, এতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। ও, বুঝতে পারছি, একটু ওয়েট করো, আমি একটা জিনিস করি, আমি বুঝতে পারছি। আমি আসলে তোমাদের এটা আসলে আমাদেরকে সেভ করতে হবে। সেভ অ্যাস আমাদের হচ্ছে পিডিএফ, তাই তো বলি কি হচ্ছে এটা। এবার ঠিক আছে, এইবার আমাদের হবে। ওকে, ঠিক আছে, তাই তো বলি, ঘটনা কি? ওকে, আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো। আমরা আজকে লগের অঙ্ক আমরা শুরু করে দিব। আমাদের একেবারে সবাই রেডি হয়ে গেছি, তো আমরা শুরু করি। তোমাদের বইয়ে তোমরা আগেই এই লগ সম্পর্কে অনেক কিছু তোমরা জেনেছো। তার আগে তোমরা একটু আমাকে বলে নাও যে এই কথাটা একটু বলো যে এই দুই একটা বেসিক জিনিস তোমরা জানো কিনা। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা একটা লগের
ওকে, সমস্যা নেই, এখানেই দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার না ব্ল্যাক, ওকে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, না হোক, সমস্যা নেই, ওকে, ঠিক আছে। তোমরা n=3 অলমোস্ট। ওকে, এবার হয়েছে। আচ্ছা, খেয়াল করো তো, তোমরা একটু সবাই সবাই আমাকে বলো দেখি যে প্রথমত লগের সম্পর্কে তোমাদের যে আমি ধারণা দিয়েছিলাম লগের সম্পর্কে, তোমাদের বেসিক জিনিসগুলো আমরা শিখে ফেলছি কিনা। প্রথম যেই জিনিসটা তোমরা একটু আমাকে বলো যে লগ এইখানে যদি বেইজে থাকে এ এবং আর্গুমেন্টে যদি থাকে এ, তাহলে বলো সবাই একটু বলো তো এটার অ্যান্সার কত। বেইজেও এ আছে, আর্গুমেন্টেও এ আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? সবাই একটু অ্যান্সার দাও। ওকে, খুবই সুন্দর, এটার অ্যান্সার অবশ্যই হবে 1। মানে এটা যদি ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে সেটার মান হয় হচ্ছে 1। আচ্ছা, ভেরি গুড, সুন্দর, অসাধারণ। এইখান থেকে আমরা আসলে কি বলতে পারি, যদি আমাদের লগ এইখানে যদি আমাদের থাকে, লগের সাথে আমাদের এই জায়গায় যদি থাকে লগ আছে, মনে করো যে এইখানে যদি আমাদের থাকে 2, এখানেও যদি থাকে 2 তাহলেও মান হবে 1। যদি লগ থাকে মনে করো 3, এখানেও থাকে 3 তাহলেও হবে 1। লগ যদি থাকে 5, এখানেও যদি থাকে 5 তাহলেও হবে 1। লগ যদি থাকে আমাদের 100, এখানে যদি থাকে 100 তাহলেও হবে 1। এখানে যদি থাকে লগ 0.1, এখানেও যদি থাকে 0.1 তাও হবে 1, তাই না? সবগুলোর ক্ষেত্রেই মান হচ্ছে 1, এটা আমরা শিখছি, তাই না? ওকে, ডেফিনেটলি খুবই সুন্দর, তোমাদের মনে আছে। এইবার সেকেন্ড কথা, তোমরা আমাকে বলো তো লগ এইখানে 1 আছে, এইখানেও 1 আছে, এটার মান কত? সবাই একটু বলো দেখি মান কত, ধুমধাম করে বলো, সবাই একটু বলো। ওকে, তোমাদের 2 প্রকারের অ্যান্সার আসছে আমি দেখতে পাচ্ছি। ওয়াফিকা বাদে বাকিরা 2 প্রকারের অ্যান্সার দিয়েছো। কেউ অ্যান্সার দিয়েছো 0, কেউ অ্যান্সার দিয়েছো 1। এই দুটার মধ্যে একটাও সঠিক না। ওয়াফিকা বাদে বাকি সবাই এই দুটার মধ্যে অ্যান্সার দিয়েছো। তো ওয়াফিকাও যে খুব সঠিক দিয়েছে তা না, মানে কাছাকাছি, ওরটা সঠিকের সবচেয়ে সঠিকের কাছাকাছি হয়েছে। অ্যান্সার হচ্ছে যে এইখানে লগের এই যে বেজের মান কখনো 1 হতে পারে না। 1 হতে কি পারে না, 1 হতে পারে না, তাই এটার কোনো মান বের হইতে পারে না, এটার কোনো মান বের হবে না। বলো বেজের মান কি হইতে পারে না? বেজের মান কখনো 1 হতে পারে না। সবাই কি বুঝছো? এটা আনডিফাইন্ড হবে, রাইট, অসংজ্ঞায়িত। সংজ্ঞা অনুসারে ভিত্তি কখনো কি হইতে পারবে না? 1 হইতে পারবে না। সংজ্ঞা অনুসারে ভিত্তি কখনো 1 হতে পারে না। ক্লিয়ার? বুঝেছো? এই সবাই বুঝছো? ক্লিয়ার? একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ার হইছো? এটা কিন্তু আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, এটার অ্যান্সার হবে অসংজ্ঞায়িত বা হচ্ছে আনডিফাইন্ড। গতদিন আমি পড়িয়েছিলাম অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, গতদিন আমি পড়িয়েছিলাম এবং তোমরা সুন্দর মতো খেয়ে ফেলছো। গতদিন এই কথাটা বলেছিলাম যে লগ মনে করো আছে এ, এখানে আছে বি, তো মনে রাখতে হবে এ আর বি ডেফিনেটলি গ্রেটার দ্যান 0 হবে। এ আর বি এর মান অবশ্যই 0-র চেয়ে বড় হবে, মানে এরা কখনো ঋণাত্মক হতে পারবে না বা শূন্য হইতে পারবে না।
এক্সট্রা আরেকটা ইনফরমেশন হচ্ছে এর মান আবার জিরোর চেয়ে বড় হইলেই হবে না, এর মান আবার ওয়ানও হতে পারবে না। এটা হচ্ছে বেইজের ক্ষেত্রে একটা এক্সট্রা একটা ক্রাইটেরিয়া। বেইজের ক্ষেত্রে এক্সট্রা ক্রাইটেরিয়া বা ভিত্তির ক্ষেত্রে এক্সট্রা ক্রাইটেরিয়া হচ্ছে ভিত্তির মান জিরো তো হতে পারে না, জিরোর চেয়ে ছোটও হতে পারে না, সেটা এ এবং বি দুইটাই হতে পারে না। কিন্তু বেইজের ক্ষেত্রে আমাদের এক্সট্রা ইনফরমেশন হচ্ছে যে হ্যাঁ, বেইজের ক্ষেত্রে আমাদের এক্সট্রা ইনফরমেশন হচ্ছে যে আমাদের বেসটা হচ্ছে কি হতে পারে না বলো তো, বেসটা কিন্তু ওয়ান হতে পারে না। সবাই ক্লিয়ার, বুঝেছো? মনে আসছে? সবাই কি বুঝেছো? সবার মনে আসছে? তোমাকে জানো ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে, ভেরি গুড, সুন্দর। কিন্তু তোমাদেরকে আমি যদি এইবার বলি, মনে করো তোমার কাছে দেয়া আছে লগ, এখানে দেওয়া আছে মনে করো 1, এইটার মান কত? লগ 1 এটার মান কত? এ নাম্বার অপশন, দেখি এই অপশনগুলোর মধ্যে কোনটা অপশনকে তোমার কারেক্ট মনে হয়। এ নাম্বার অপশন 0, বি নাম্বার অপশন 1, সি নাম্বার অপশন অসংজ্ঞায়িত, ডি নাম্বার অপশন -10, এটা 10। বলো কোনটা অ্যান্সার কারেক্ট? লগ 1 এর মান কত কি মনে হয়? লগ 1 এর মান কত কি মনে হচ্ছে? কি বলেছি? ওকে, বেশিরভাগই এটা পেরেছো। এটার অ্যান্সার হচ্ছে লগ 1 এর মান 0। এটার পিছনে 0 হওয়ার কারণ কি? লগ 1 যখন বেস বলে দেওয়া থাকে না, তখন বেসকে আমরা ধরে নিই 10। এই লগের বেস কিছু বলে দেওয়া না থাকলে কত ধরি? 10। তাহলে 10 ধরলে 10 বেস হচ্ছে আর্গুমেন্টে 1 আছে। এটার মান কিভাবে বের করতে পারবা? যে কোনো সময় লগের 1 এর মানই 0, এটা মনে রাখতে পারো। তবে এটা বেসিকটা হচ্ছে এরকম, যদি তুমি এই 10 আর 10 যদি মিলাই ফেলো তাহলেই তো তুমি মান বের করতে পারবা। কিন্তু 10 টু দি পাওয়ার কত মানে হচ্ছে 1। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 10 টু দি পাওয়ার 0 মানে 1 আমরা চিন্তা করতে পারি, কারণ 10 আর 10 মিলাই ফেলার জন্য 10 নিয়েছি। 10 এর উপর কত পাওয়ার দিলে 1 হবে? আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 দিলেই 1 হয়। তাহলে পাওয়ার হলো 0, আমরা জানি পাওয়ারটা লগের সামনে আসে। তাহলে 0 ইন্টু এইটুকের মান হচ্ছে 1, 0 ইন্টু 1 মানে 0। তার মানে এইভাবে করেও আমরা আসলে বর্ণনা করতে পারি। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝেছো? সবাই বুঝেছো? ক্লিয়ার? আমরা একটু বেসিকটা খাটাই আবার মানে আমরা চলে যাব, কারণ লগের বিষয়টা একটু বলো। লগ 0 এর মান কত? এ নাম্বার অপশন 0, বি নাম্বার অপশন 1, সি নাম্বার অপশন অসংজ্ঞায়িত, ডি নাম্বার অপশন কোনোটি নয়। ডি নাম্বার অপশন হচ্ছে আচ্ছা 10। কোনটা? গুড, সুন্দর, অসাধারণ, ভেরি গুড, সুন্দর। বেশিরভাগই সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড, বেশিরভাগই সঠিক অ্যান্সার দিছো। তো লগ 0 এর মান দেখো, লগ 0 এর মান কত? লগ 0 এর মানটা হচ্ছে, আমি তোমাদেরকে লগ 0 এর মান বলার জন্য আমি আবার ওই স্লাইডে চলে যাই। একটু আগেই বলেছিলাম এ এর মান এবং বি এর মান দুইটাই গ্রেটার দ্যান 0 হবে, মানে 0 বা 0-র চেয়ে ছোট হতে পারবে না এ আর বি এর মান। যেহেতু এখানে আমি কি বলছি লগ 0, তার মানে আর্গুমেন্টের মান 0 বলে দিছি। আর্গুমেন্টের মান অথবা বেইজের মান 0 হইতে পারবে না, 0-র চেয়ে ছোট হইতে পারবে না। তার মানে লগ 0 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। লগ 0 এর মান কিন্তু অসংজ্ঞায়িত। লগ 1 এর মান 0, কিন্তু লগ 0 এর মান হচ্ছে একটু আগে বলছি লগের সংজ্ঞা অনুসারে, লগের 0 এর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? বুঝেছো? একটু আগে বলেছি যে মানে আমাদের এইখানে যে বেস থাকবে, বেইজের মান এবং আর্গুমেন্টের মান দুইটার মানই অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। বেইজের এক্সট্রা বিষয় হচ্ছে সে তার মান আবার 1ও হতে পারবে না। হ্যাঁ, গ্রেটার দ্যান 0 তো হবেই, কিন্তু এক্সট্রা হচ্ছে 1 হতে পারবে না। ক্লিয়ার? সবাই বুঝেছো? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। ক্লিয়ার? ওকে, রাইট, খুবই সুন্দর। আর
লাস্ট বেসিকটা আরেকবার একটু আমি ঝালাই করে নিয়ে আমরা আমাদের অঙ্কে চলে যাব, তাই না? এগুলো তো বেসিক, কারণ এগুলো আগেই আমি তোমাদেরকে শিখাইছি, যেহেতু লগের উপর আমাদের আগে থেকেই দুইটা ক্লাস হয়ে গেছে, আজকে আর এক্সট্রা এগুলো শেখানোর কিছু ছিল না। আর একটা জিনিস খালি আমি বলে রাখি যে আমাদের যে লগের যে সংখ্যাগুলো ছিল, যে তোমাদেরকে আমি যদি বলি লগ এ বেস এম ইকুয়াল এক্স, এইখান থেকে আমরা লগ উঠে গেলে আমরা আসলে কি পাই? লগ উঠে গেলে যেটা পাই, আমাদের আমাদের নিয়মটা মনে আছে, লগটা যদি উঠে যায়, হ্যাঁ কিসের, ও আচ্ছা, হ্যাঁ আমরা লগ উঠে গেলে আমরা যেটা মনে করব সেটা কি মনে করব? লগ উঠে গেলে লগটা মনে করো বাদ চলে গেল, তাহলে বেইজে যে আছে সেটা লিখবো, এবং এই যে মাথায় যে মানে এই যে বেইজের উপরে যেটা আছে এটাকে ইন্টারচেঞ্জ করবো, এখানে আগে এম ছিল, এই জায়গায় আগে এক্স নিয়ে আসবো, ইকুয়াল লিখে ফেলবো এম। হ্যাঁ, ওইটা তোমাদেরকে ওইভাবেও শিখাইছিলাম যে এটা পায়ে আছে, এটা বুকে আছে, আর এটা বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু, এইভাবে করে শিখিয়েছিলাম, মনে আছে না তোমাদের? ভেরি গুড। এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এম, এবং এটা ভাইস ভার্সা। কখনো যদি তুমি দেখো, তোমাকে যদি কখনো বলা হয় যে বলো দেখি যে 2 টু দি পাওয়ার, মনে করো তোমাকে বলা হয়েছে যে 2 টু দি পাওয়ার 5 সমান মনে করো 32, এইটাকে তুমি লগ দিয়ে লেখো, তুমি কিভাবে করে লিখবা? লগ দিয়ে লেখার নিয়মটা কি হবে? উল্টাটা বলো, উল্টাটা লগ দিয়ে লিখলে কি হবে? লগ দিয়ে যখন লিখবা, এই যে যার উপরে পাওয়ার দেওয়া আছে সেইটাকে তুমি বেস বানাই নিবা, সেটাকে বেস বানাই নিলা, এবং এই পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করবা, এই যে এই 32টা এই বুক বরাবর নিয়ে আসবা, এই 5টা এখানে নিয়ে আসবা। দেখো লগ কিন্তু লগ 2 বেস 32 মানে কিন্তু আসলে 5। তোমাকে যদি কেউ বলে যে লগ 2 এর 2টা বেজে আছে আর এখানে 32 এর মান বের করতে বলে কত হবে? 5 হবে। কেন হবে? ওই যে 2 টু দি পাওয়ার 5 মানে তো 32, 5 বার 2 গুণ করলে আসলে 32 হয়। এটা কি মনে আছে? এটা কি বুঝছো? ইজ ইট ক্লিয়ার? এটা কি মনে আছে? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। তো আসো আজকে আর আমরা মানে এই ধরনের অঙ্কে আর সময় নষ্ট না করে আমরা একেবারে আমরা চলে যাই আমাদের আচ্ছা, আমি আর একটু দেখে নেই। এখানে একটা আমাদের 1 নাম্বার কোশ্চেনটা ছিল যে আচ্ছা 1 নাম্বার কোশ্চেনটা লিখেই দিই, ঝামেলা করার দরকার নাই। আচ্ছা 1 নাম্বার কোশ্চেন, সবাই 1 নাম্বার কোশ্চেন লেখো। স্যার সূচক আর লগের বেস সেম। আচ্ছা ওকে, সূচক আর লগের বেস সেম, রাইট। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে তোমাদের মনে আছে, এটা যদি আমি বলি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তোমাদের মনে আছে চক্রবৃদ্ধি মুনাফায় তোমরা ক্লাস 8-এ অঙ্ক করতা, যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করতা যে ক্লাস 8-এ, মনে আছে তোমাদের? চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করতা যে মনে আছে? একটু আমাকে বলো। আচ্ছা, এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক যখন তোমরা করতা, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করার সময় তোমাদের ফর্মুলা যে ছিল যে কম্পাউন্ড ইন্টারেস্ট সি সমানও ধরতে পারো, অথবা এ সমান তুমি বলতে পারো, যে চক্রবৃদ্ধি মুনাফা আসলের সূত্র, চক্রবৃদ্ধি মুনাফা আসলের যেটা সূত্র ছিল সেই সূত্রটা মনে আছে কিনা? যে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এরকম একটা সূত্র ছিল, যে মুনাফা আসলের পরিমাণ, চক্রবৃদ্ধি মুনাফা আসলের পরিমাণ। স্যার একটা কোশ্চেন ছিল ইন স্লাইড 6। আচ্ছা দেখো তো, গালিবকে আনমিউট করো। এটা মনে হয় ইয়াতে, এই বাংলায় আছে, ওই জন্য আসবে না। উপরে হ্যাঁ গালিব বলো। স্যার আপনি যে এটা নম্বর এড করছিলেন না, ওটা স্যার 6 নাম্বার স্লাইডে আসে আই থিংক সো। হ্যাঁ আপনি যে স্যার 1 নাম্বার স্লাইড 1 নাম্বার কোশ্চেনটা করছিলেন না, ও 6 নাম্বার স্লাইড, আই থিংক সো 6 নাম্বার স্লাইডে আছে স্যার, উপরে স্যার 6 নাম্বার স্লাইডে আছে না? জি স্যার। না এটা 2 নাম্বার, এটা মূল্য হ্রাস, ওইটা না,
এটা 2 নাম্বার কোশ্চেন, ওই 1 নাম্বার কোশ্চেনটা হয়তো বা ডিলিট করে দিছি। আচ্ছা সমস্যা নাই, করো, সমস্যা নাই, আমি কোশ্চেন দিচ্ছি তো, প্রবলেম নাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা আসল, চক্রবৃদ্ধি মুনাফা আসলের যে সূত্র সেটা হচ্ছে C ইকুয়াল P ইন্টু 1+r⁴n। চক্রবৃদ্ধি মুনাফা আসলের বিষয়টা তোমাদের মনে থাকার কথা, মুনাফা আসলের কথা, যে আমরা জানি যে, মনে করো তোমাদের একটু স্মরণ করাই দিই, ক্লাস 8-এর কথা যদিও একটু স্মরণ করাই দিই, যে মুনাফা আসলের বিষয়টা তোমাদের মনে করো যে তোমাদের কাছে 1000 টাকা আছে, মনে করো তোমাদের কাছে 1000 টাকা আছে, তো এইটা তুমি ইনভেস্ট করলা, তোমাকে বলা হইলো যে প্রতি বছরে তুমি 10% তুমি চক্রবৃদ্ধি মুনাফা পাবা, চক্রবৃদ্ধি মুনাফা পাবা। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা বোঝার জন্য সরল মুনাফাটা আগে বলে নেই, যে তোমার মনে করো যে তোমাকে বলা হইলো যে তুমি সরল মুনাফা পাবা, তাহলে কিরকম হইতো, আর চক্রবৃদ্ধি মুনাফা বললে কিরকম হতো, এই দুইটা জিনিস আমরা একটু বলি। যে দুই ক্ষেত্রেই আমরা বললাম যে 10% তুমি সরল মুনাফা পাবা অথবা চক্রবৃদ্ধি মুনাফা পাবা। যদি সরল মুনাফা বলে তাহলে বলো তো, আমি যদি বলি যে 10% মানে 100 টাকায় আমি 1 বছরে লভ্যাংশ পাবো হচ্ছে 10 টাকা, 10% মানে 100 টাকায় 10 টাকা, তাহলে বলো তো যে 1000 টাকায় কয় টাকা পাবো, 1000-এর 10% মানে কত টাকা হবে বলো তো, 1000-এর 10% মানে 100 টাকা হবে, মানে 1000 এর 10%, 1000-এর 10% মানে আমরা বলতে পারি 1000 গুণন 10/100, এভাবে করে না বললেও তোমরা পারবা যে 100 টাকা, তার মানে মুনাফা তোমার কত পাচ্ছ বলো তো, 100 টাকা, 100 টাকা মুনাফা পাচ্ছ। তাহলে তোমাকে আমি যদি বলি প্রথম বছর পর তোমার কি ঘটনা ঘটলো, প্রথম বছর পর, তাহলে প্রথম বছর পর তুমি বলবা যে আমার তো আগে ছিল, আসল ছিল 1000 টাকা এবং মুনাফাটা আমার যোগ হয়েছে 100 টাকা, তাহলে মুনাফা যেহেতু 100 টাকা যোগ হয়েছে, আমার এখন 1100 টাকা, আমার আসলে মুনাফার আসল মিলে 1100 টাকা আছে। এখন দ্বিতীয় বছরে যে আসলে কি ঘটনা ঘটবে, দ্বিতীয় বছরে 2 বছর পর, 2 বছর পর যে বিষয়টা আসবে, যে 2 বছর পর যে দ্বিতীয় বছরেও তুমি বলবা যে 1000 টাকাই তো আমার আসল যেহেতু 1000 টাকা, তার 10% মানে আসলে আমাদের 100 টাকা আমি আবার মুনাফা পাবো। তার মানে 2 বছর পর আমি যদি মুনাফা আসলের কথা চিন্তা করি, এই ক্ষেত্রে মুনাফা আসল 2 বছর পরে, 1 বছর পরে মুনাফা আসল ছিল 1100 টাকা, 2 বছর পরে মুনাফা আসল কত টাকা দাঁড়াবে, তাহলে বলবো আমরা 1100-র সাথে আবার 100 যোগ হয়ে যাবে, মানে হবে 1200 টাকা, তাহলে 2 বছর পর 1200 টাকা হবে। এইটা ছিল হচ্ছে সরল মুনাফা, যে প্রতি বছরই 100 টাকা করে মুনাফা যোগ হচ্ছে, যে প্রতি বছরই, কারণ 1000-এর 10% মানে প্রতি বছরই তো আমাদের আসলে 100 টাকা করে হচ্ছে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা হচ্ছে যে প্রথম বছরে 1000-এর 10% মানে 100 টাকা যখন যোগ হলো, 1 বছর পরে মুনাফা আসল হয়ে দাঁড়াবে। মুনাফা আসলের কথা যদি আমি বলি, ঠিকই আছে, আগের মতোই 1000 যোগ 100 মানে 1100 টাকা, ঠিক আছে, 1 বছর পরের দুইজনেরই টাকা সমান। কিন্তু 2 বছর পর যখন আমরা হিসাব করতে যাব, এইবার 1000-এর 10% না পেয়ে আমি পাবো হচ্ছে 1100-এর 10%, 1100-এর 10% মানে কি হবে, এর 10% মানে 110 টাকা হবে, তার মানে এইবার 110 টাকা আসলে আমি মুনাফা পাবো। এইবার 110 টাকা মুনাফা হইলে মুনাফা আসল কত দাঁড়াবে, 1100 প্লাস 110 মানে হবে 1210 টাকা। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের মুনাফা আসলের পরিমাণ। তাহলে এই যে মুনাফা আসল যে আমি 1210 টাকা পেলাম 2 বছর পরে, এই জিনিসটাই আমরা আসলে সূত্র দিয়ে বের করতে পারি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। যেমন এখানে 2 বছর পরে মুনাফা আসল যে পাই, I = PNR দিয়ে বের করা যায়, সেটা ক্লাস 7 থেকে পড়ে আসছো। আর এইখানে তুমি বের করতে পারো মুনাফা আসল, চক্রবৃদ্ধি মুনাফা আসল C ফর কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল P × 1+r⁴ হচ্ছে n। কিভাবে, P মানে কত, P মানে হচ্ছে আমাদের 1000 টাকা, A মানে 1+r, r মানে হচ্ছে 10% মানে 10 ভাগ হচ্ছে 100 টু দি পাওয়ার n মানে 2 বছর। আমরা তাহলে কি পাবো দেখো, 1000 গুণন এখানে হচ্ছে 100 হচ্ছে লসাগু, তাহলে 100 + 10 মানে হবে 110,
তারই উপর হবে স্কোয়ার। আমি যদি 0 0 কেটেও দেই তাহলে 1000 গুণন 11 উপর স্কোয়ার মানে 121 ভাগ 10 উপর স্কোয়ার মানে 100, দুটা শূন্য কাটা, এখানকার দুটা শূন্য কাটা, 121কে 10 দিয়ে গুণ করলে 1210 হবে আমাদের অ্যান্সার। দেখো এইখানেও হইলো 1210, এইভাবে করে আমরা পেলাম কত, দেখো এইভাবে করে আমরা কিন্তু আসলে পেয়ে গেলাম হচ্ছে 1210 টাকা। যেই 1210 টাকা কিন্তু আমরা এইভাবে করে পেয়েছি। এই জিনিসটাই হচ্ছে সূত্রটা, সবাই কি বুঝেছো? মানে সূত্র দিয়ে দিয়ে করা হচ্ছে এটা, যে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সবাই কি বুঝছো? ক্লিয়ার? একটু আমাকে জানো, সবাই কি বুঝেছো? মানে সূত্র দিয়ে করা, তার মানে এটা হচ্ছে তোমার মুনাফা আসলের বিষয়। তো এখনকার মুনাফা আসল তোমাদের বইয়ে 9 বইয়ে তোমাদের এ ইকুয়াল দেওয়া আছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে এন বছর পর সুদে মানে মুনাফা আসলে এন বছর পর মুনাফা আসল কত টাকা, সেই জিনিসটা হচ্ছে এ ইকুয়াল, হ্যাঁ এ ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। স্যার সূত্র কিভাবে এসেছে ভুলে গেছিলাম, একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা এটা আসলে পাওয়ার অনুযায়ী চলে আসে, যে তোমার এখানে কিভাবে করে 1 1 এ 2 হয়, এটা আস্তে আস্তে করে আমরা বের করা শিখবো, এটা নিয়ে সমস্যা নাই। আগে দেখো এন বছর পর মুনাফা আসল, এই জিনিসটা এটাকে মনে রাখো। এখানে আসলে লগের ব্যবহার কোথায়? আমরা এখন যে অঙ্কটা করব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 72 একটা কোশ্চেন আছে, যে পৃষ্ঠা নাম্বার 72 পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 72, পৃষ্ঠা 72 তোমাদের আছে যে মাথা খাটাও জোড়ায় কাজ, একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটাতে বলা হয়েছে যে 12%, তোমরা নিজেরা মাথা খাটাবা, হ্যাঁ 12% চক্রবৃদ্ধি মুনাফায় 12% চক্রবৃদ্ধি মুনাফায় 12% চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা হারে আর কি, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে কত বছরে 40% বৃদ্ধি পাবে, 40% বৃদ্ধি পাবে। এখনই বুঝতে পারবা যে আসলে এটা লগের মধ্যে কেন আসলো অঙ্কটা, এখন তোমরা বুঝতে পারবা যে লগের মধ্যে জিনিসটা কেন আসছে। তো খেয়াল করো, এখানে প্রথমেই আমরা একবারে টাইম নষ্ট না করে তোমাদেরকে করতে দিলে তোমরা নিজেরাই পারবা। এখানে যদি আমি বলি যে এখানে মুনাফার হার যেটা আছে কমা আর সমান হচ্ছে কত 12%, আর মানে তোমার দেওয়া আছে 12%, তাই না? 12% মানে কি? 12% মানে 12 ভাগ হচ্ছে 12 ভাগ 100, 12 ভাগ 100 মানে 0.12 এরকম বিষয়, 0.12। আচ্ছা, এইবার বলছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। 40% বৃদ্ধি পাবে কথাটার অর্থ কি ভালো করে বুঝো। যে আমি যদি চিন্তা করি যে ধরি মানে আসল যেটা ছিল প্রথমে শুরুতে প্রারম্ভিক আসল যেটা ছিল সেটা হচ্ছে পি, তাহলে যে তোমার যে বৃদ্ধি পাচ্ছে কেন? চক্রবৃদ্ধি তোমার আসলে এখানে মুনাফাটা অ্যাড হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় অ্যাড হয়ে এই 40% বৃদ্ধি পাবে। কার 40%? পি এর 50%, 40% বৃদ্ধি পাবে। তার মানে তোমার আমাদের ধরি, আরেকবার আমরা ধরি যে এবং এন বছর পর ধরি আসল সমান পি এবং সময়কাল সমান হচ্ছে তোমার এন। প্রশ্ন মতে এন বছর পর মুনাফা আসলে মূলধন পি প্লাস পি এর 40%। মানে কথাটা বুঝো, ভালো করে বুঝো কি বুঝাইতে চাইছি। এখানে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে এরকম যে তোমার
আর এর মান দেওয়া আছে, আর মানে 12% এটা দেওয়া আছে। আবার আমি যদি বলি যে আমার সময় লাগবে এন বছর সময় লাগবে, এন বছর সময় লাগবে, পি টাকা হচ্ছে আমাদের আসল, এন বছর আমাদের সময় লাগবে, কি সময় লাগবে বলছে 40% বৃদ্ধি পেতে সময় লাগবে। কার 40%? আমার যদি আসল টাকা ছিল তার 40% বৃদ্ধি পাবে। তার বৃদ্ধি পাওয়া মানে কি, পি এর 40% মানে কি, পি এর 40% বৃদ্ধি পাবে, তার মানে আগে ছিল পি, তাহলে এখন পি প্লাস পি এর 40%, কারণ বৃদ্ধি পেয়ে কত হইলো, পি প্লাস পি এর 40%। কথা কি বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝছো? এই কথা কি ক্লিয়ার? এটা কি বুঝছো যে আগে যদি পি থাকে তাহলে 40% বৃদ্ধি পেলে কি হবে, পি প্লাস পি এর 40% বৃদ্ধি পেয়ে এটা হবে, তাই না? এরকম হবে না? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ যে পি যদি তুমি পি প্লাস পি গুণন হচ্ছে 40% মানে 0.4, তুমি যদি কমন নাও তাহলে 1 প্লাস 0.4 মানে আলটিমেটলি তোমার আসতেছে 1.4 পি। তার মানে এখানে তোমার আসতেছে 1.4 পি, তাই না? এটা আসবে তোমার 1.4 পি। ক্লিয়ার? বুঝছো? এখন এখন হচ্ছে যে তুমি আমাদের যে সূত্রটা ছিল, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে এ এর মান, তাই না? মুনাফা আসলে কতটুকু মূলধন হবে সেটা হচ্ছে এ এর মান। আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে এর মান কত, 1.4 পি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 0.12 টু দি পাওয়ার হচ্ছে এন। দেখো ভালো করে বুঝো, উভয় পাশে যদি আমরা পি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1.4 ইকুয়াল এই দুটা যোগ করলে আসতেছে 1.12 টু দি পাওয়ার হচ্ছে এন। খেয়াল করো, এই যে 1.12 টু দি পাওয়ার এন ইকুয়াল 1.4 আসলো, তুমি এখন দেখো তুমি কি নর্মালি এই মানটা তুমি আসলে কি বের করতে পারো? এইখান থেকে কি এন এর মানটা কি নর্মালি বের করা যায়? এখান থেকে কি নর্মালি বের করা যায়? স্যার 12% মানে 12/100 হবে না? হ্যাঁ 12/100ই তো দিছি। এই যে 12% মানে 12/100 মানে 0.12, তাই তো দিছি। কোনো সমস্যা? আচ্ছা এটা আগে শেষ করে ফেলি। আচ্ছা আরেকবার বলবো কোনটা রিপিট করব? মানে এখানে হার দেওয়া আছে কত, হার দেওয়া আছে আর এর মান হচ্ছে 12%, 12% মানে 12/100 মানে 0.12, তাই না? ওকে, আবার আসল আমরা যদি পি ধরি এবং সময়কাল যদি এন ধরি তাহলে বলছে কত বছরে 40% বৃদ্ধি পাবে, তাহলে ধরলাম এন বছরে মুনাফা আসলে সেটা মূলধনটা দাঁড়াবে পি প্লাস পি এর 40%, তাই না? আর বড় করে লিখলে তো জায়গা আটবে না এর মধ্যে। কেন, এটা তো যথেষ্ট বড় আছে আমার মনে হয়, দেখা যাচ্ছে সবাই তো ক্লিয়ার লিখতেছে। স্যার ক্যালকুলেটর ছাড়া কি করা যায়? না, ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, ক্যালকুলেটর ছাড়া তোমার লাগতেছে কেন ফাতিন? তোমার ক্যালকুলেটর ছাড়া লাগবে কেন? তোমাদের কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে না নাকি? আচ্ছা ওকে, খেয়াল করো। এখন তাহলে আমরা জানি ফর্মুলাটা ছিল মুনাফা আসল সমান হচ্ছে আসল ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। একটু এর আগে যে সূত্রটা লিখে দিয়েছিলাম যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই যে এটাতে বুঝাইও দিয়েছিলাম যে এই জিনিসটা দিয়েও যেই মান এটাও, এখানে তোমাদের সি এর জায়গায় এ দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে বলেছি। সি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সাধারণত সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এখানে এ দেওয়া আছে, তাই না? ওকে ক্লিয়ার, বুঝছো? এখন কথা এখান থেকে তুমি আসলে যদি এন এর মান বের করতে চাও তাহলে তুমি লগ ব্যবহার করবা। বলো তো লগ ব্যবহার করলে আমাদের লগের সিস্টেমটা জানি কি ছিল? লগের সিস্টেমটা হচ্ছে এরকম যে বেসটাকে একই রাখবো, পাওয়ারটাকে চেঞ্জ করব, যে এখানে পাওয়ার যে এন আছে এইখানে 1.4 দিব আর এনটাকে আলাদা করে রাখবো। তাহলে আমরা এন সমান ডিরেক্টলি আমরা কি লিখতে পারি বলো? এন সমান কি লিখতে পারি বলো দেখি? বলো, বলতে পারবা কেউ? কই? আচ্ছা আলভি বলতে পারবে, অনেকেই বলতে পারবে। আচ্ছা আমি একটু আনমিউট করি, কাকে করব? হ্যাঁ আলভি বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি লিখবো বলো, কি লিখবো? স্যার এখানে হবে n equal to Yeah. log 1.12 base 1.4
1.12 1.12 বেস, হ্যাঁ 1.12 বলবা না, 1.12 1.12 বেস। 1.12 base হ্যাঁ 1.4 বলো তো, মানে 1.12 কেন বলা হয় 1.12 না বলে, কেন বলো দেখি, বলতে পারবা যে এইটা স্যার দশমিকের পরের সংখ্যাগুলোকে একটা একটা করে বলতে হয়। কেন কেন বলতে পারবা, কেন বলতে হয়? না স্যার। আচ্ছা, মানে এই যে তুমি যেমন 12 বললা, তাহলে 1.12 বললা, আর আরেকটা তুমি সংখ্যা বললা 1.4। তাহলে দেখো 1 পয়েন্টের পরে কেউ যদি বলে 12 আর কেউ যদি বলে 4, ওর কাছে মনে হবে কি 4 এর চেয়ে তো 12 বড়, তাহলে তো এইটা বড় মনে হচ্ছে, এটা ছোট মনে হচ্ছে। আসলে কি তাই? বলো তো কোনটা বড় কোনটা ছোট, 1.4 বড় নাকি 1.12 বড়, কোনটা বড়? স্যার 1.4 বড়। হ্যাঁ, তাহলে 4 এর চেয়ে তো 12 বড়। 12 বলা যাবে না এই কারণেই, কারণ প্রত্যেকটা ডিজিট ডিজিট নিয়ে হিসাব হয় দশমিকের পরে, যে প্রথম ডিজিটটা এ বড় নাকি এ বড়, তারপরে ডিজিটটা এ বড় নাকি এ বড়, এইভাবে করে হিসাব হয়। সেই জন্য প্রথম ডিজিট যেহেতু 4 এর বড়, তাহলে 1.4টা আসলে বড়, তাই 1.4 বলতে হবে, 1.12 বলতে হবে, 1.12 বলা যাবে না। কথা কি বুঝছো? স্যার ওকে ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তার মানে এখানে এখানে তো এটা লগের প্রপার্টিসই বসিয়েছে, মানে ওই যে লগের প্রপার্টিস, আবার যে আমরা যে লগের প্রপার্টিস একটু আগে যে আমরা শিখেছিলাম, ভেরি গুড, ও কিন্তু খুবই সুন্দরভাবে করে অ্যান্সার দিয়েছে। এই যে লগের প্রপার্টিস, যেমন এখানে এখানে আমি এটা বলছিলাম, এরকম একটা বলছিলাম যে যে লগ যদি আমরা এইখানে যে 2 আছে, 2টাকে আমি বেজে নিয়ে আসছি, যার উপরে পাওয়ার আছে, এই যে বেসটা আছে সেটা বেজে নিয়ে আসছি, যেটা একা ছিল সেটা বুক বরাবর নিয়ে আসছি, আর যেটা পাওয়ার ছিল সেটাকে এই পাশে নিয়ে আসছি। সেম সিস্টেমটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, যে যেইটা যেইটা আমাদের এখানে পাওয়ার আছে, পাওয়ারটাকে তুমি আলাদা করে ফেলো, যার উপরে পাওয়ার ছিল এইটাকে তুমি বেস বানায় ফেলো, লগের বেস 1.12, আর এইটা যেটা একা আছে সেটাকে তুমি এইখানে মান মান দিয়ে দাও। মানে ওই যে a টু দি পাওয়ার x সমান যদি y হয়, তাহলে লগ যখন আমি নিব তখন এই যে এ যে আছে এ এখানেই থাকবে, এই ওয়াইটা এই বরাবর আসবে, আর ইকুয়াল আসবে হচ্ছে এক্স। জাস্ট এইরকম প্রপার্টিজ আর কি, এই প্রপার্টিজের উপর বেস করে আসলে এটা হয়। আচ্ছা, এইটার অ্যান্সার 2.27 তোমাদের টাইপের অ্যান্সার, এটা ক্যালকুলেটর বসায় তুমি এটা পাবা। বছর প্রায় এটাকে আমরা 3 বছর প্রায় লিখে দিতে পারি, তাই না? একবারে 3 বছরে যেহেতু অনেক কাছাকাছি, 3 বছর প্রায় আমরা লিখতে পারি। তবে এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস মনে রাখো, সেটা খুবই খুবই মজার একটা বিষয়। সেটা হচ্ছে অনেক ক্যালকুলেটরে লগের বেস চেঞ্জই করা যায় না। এই লগের বেস 1.12 দিবা আর 1.4 দিবা, এই মানটা তুমি অনেক ক্যালকুলেটরে বেরই করতে পারবা না, কারণ অনেকের বেস অনেক বইয়ের অনেক ক্যালকুলেটরে বেস চেঞ্জ করার কোনো উপায় নাই, ওদের বাই ডিফল্ট বেস 10 ধরে আসলে ওই ক্যালকুলেটরে দেয়া থাকে। তোমাদের কি এমন কারো ক্যালকুলেটর আছে যাদের বেস আসলে চেঞ্জ করা যায় না, এরকম কারো ক্যালকুলেটর আছে? হ্যাঁ, এরকম আছে তোমাদের? আচ্ছা, যদি সেই রকম যদি কোনো ক্যালকুলেটর যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা জাস্ট মনে রাখবা যে এইখানে এইটার মান বের করা সহজ উপায় হচ্ছে লগ 1.4 ভাগ হচ্ছে লগ 1.12, জাস্ট এই দুটা লগের ভাগ করে দিবা, তাহলে 2.27 বের হয়ে আসবে। মানে কিছু নাই মানে 10 বেস আছে, কিছু নাই মানে 10 বেস আছে, কিছু নাই মানে 10 বেস আছে, কারণ এইটা লগের একটা প্রপার্টিস। লগের একটা হচ্ছে প্রপার্টিস, কথা কি বুঝছো? লগের একটা প্রপার্টিস হচ্ছে লগ যদি তোমার মনে করো এ বেস এক্স আর ভাগ যদি লগ এ বেস ওয়াই থাকে, এইটা মানে হচ্ছে লগ এইখানে ওয়াই বেস হচ্ছে তোমার এক্স, এইটা মানে এই বরাবর এইভাবে করে যদি থাকে, এটা একটা লগের প্রপার্টিস। কথা কি বুঝছো? ক্লিয়ার? সবাই কি বুঝেছো? তোমাকে জানো বুঝেছো কিনা? কোশ্চেন? আচ্ছা, কফিকা কফিকা বলো বলো। হ্যাঁ, আনমিউট করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। এই ম্যাথের ক্ষেত্রে তো স্যার আমাদের আনসারটা আসছে হচ্ছে 2.96। হ্যাঁ। এখন যদি স্যার অন্য কোনো ম্যাথের ক্ষেত্রে যদি স্যার যদি আসে মানে এরকম যে 2.44 বা 4, না না, তুমি ওই মানই দিয়ে আসবা, তুমি ওই মানই দিয়ে আসবা। তোমাদের বইয়ে অনেক সময় 2.8 কেউ 3 ধরছে, এগুলো দরকার নেই। রাউন্ড আপ রাউন্ড ডাউন করার দরকার নেই, তোমার যেই মানটা আসবে ওটাই অ্যান্সার দিয়ে আসবে, সমস্যা নেই।
ঠিক আছে, ওকে। তার মানে স্যার প্রায় না দিলেও হবে? হ্যাঁ, প্রায় না দেবে, মানে স্যার পয়েন্ট প্রায় তো দেওয়া লাগবে, কারণ ওটাও তো 2.97 তো শেষ না, এখানেও তো প্রায় দেওয়া লাগতেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের আমরা প্রথম যে অঙ্কটা করলাম সেটা কিসের অঙ্ক ছিল? এটা হচ্ছে মানে আমরা অ্যাকচুয়ালি এখানে চক্রবৃদ্ধি মুনাফারই অঙ্ক করছি, কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করতে যেয়ে আমরা দেখতেছি উপরের একটার কিছুর মান বের করতে হচ্ছে। এই উপরের জিনিসের মান বের করতে হইলে আমাদের তো উপায় নাই, যে আমাদের লগের যে কনসেপ্ট সেটাকে আনতে হচ্ছে, সেই লগের কনসেপ্ট দিয়ে আমরা আসলে করতে পারছি। বুঝছো? ক্লিয়ার? ওকে। এখন আমরা চলে আসি হচ্ছে আচ্ছা 2 নাম্বার টাইপ। ওকে, তাহলে তোমরা এই টাইপের কোশ্চেন আসলে সবাই পারবা? তোমরা সবাই পারবা? একটু আমাকে জানো, সবাই কি এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আসলে পারবা এখন থেকে? চক্রবৃদ্ধি মুনাফা, জাস্ট চক্রবৃদ্ধি মুনাফা আসলের পরিমাণ p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এমন হইতে পারে n এর মানই বের করতে দিবে, কারণ লগের মান বের করতে হলে, কারণ n এর মান যদি দেওয়া থাকে তাহলে লগের অঙ্কই হবে না এটা, তাই না? লগের অঙ্ক হবে, কারণ এইটার মান দেয়া আছে, মনে করো n এর মান দেয়া আছে, r এর মান বের করতে বলো, তাহলে তো সেটা লগের অঙ্ক হবে না, এটা তো নর্মাল অঙ্ক হবে। তাহলে n এর মান বের করতে দিলে সেটা আসলে লগের অঙ্ক হবে। তো সেই ক্ষেত্রেই তোমার আসলে এইখানে আসলে বিষয়টা থাকছে। তাহমিদ, তাহমিদ বলো। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলো। আমাদের বইয়ে 69 পেজে একটা লগের নিয়ম দেওয়া আছে, যে লগ বেস বি বা লগ বেস বি আর a বাই b ইজ ইকুয়াল টু লগ b বেস a মাইনাস লগ b বেস b। স্যার এদিকে একটু স্যার কনফিউশন হচ্ছে স্যার, আপনি যে এখন যে নিয়মটা লগ মানে আবার আরেকবার বলো, লগ b বেস a বাই b। a বাই b, এটা এরকম? यस স্যার। ওকে, হ্যাঁ। স্যার এখন যে নিয়মটা দেখালেন যে লগ a বেস x মানে বাই মানে এইটার সাথে ওইটার তো কোনো সম্পর্কই নাই। এটা তো লগ বি বেস এ মাইনাস লগ বি বেস বি, এটা দেওয়া আছে। তো এইটার সাথে তো ওইটার কোনো সম্পর্কই নাই। মানে এটা তো ওই যে গতদিন যে আমি তোমাদেরকে শিখাইছিলাম যে লগের প্রপার্টিস কি, যদি গুণ থাকে তাহলে আলাদা আলাদা লগ করলে যোগ হয়ে যায়। যেমন আমার যদি একই বেস থাকে, তাহলে আমি যদি বলি এক্স ওয়াই, তাহলে লগ এক্স প্লাস হবে লগ ওয়াই, লগ এক্স প্লাস হবে লগ ওয়াই। আর যদি লগ এক্স প্লাস হবে লগ ওয়াই, আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, যে লগ এক্স মাইনাস লগ ওয়াই। এটার সাথে তো ওইটার কোনো সম্পর্ক নাই। এই যে লগ এক্স মাইনাস হচ্ছে লগ ওয়াই, যদি বেস একই থাকে, এখানে বেস যাই থাক, মনে করো যে এম আছে, তাহলে এখানেও এম এখানেও এম। এটা হচ্ছে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়, সেইটা কনসেপ্ট আলাদা, সেইটা তো আছেই। কিন্তু আমি কি বলেছি, যদি লগ দুইটা তুমি লগের এইখানে যদি এ নাও, এখানে যদি এক্স নাও, ভাগ লগ বেস এ আছে, এখানে ওয়াই আছে, এই দুটাকে যদি তুমি ভাগ করো তাহলে কি হবে? একটা লগ নিলে তোমার আসলে আসবে যে এই জায়গায় এক্সই থাকবে, এ ভ্যানিশ হয়ে যায়, এখানে ওয়াই আসবে। এটা হচ্ছে প্রপার্টিস। কথা কি বুঝছো? দুইটা গুলাই ফেলেও না। এটা কিন্তু লগ এক্স বাই লগ ওয়াই না, এটা কিন্তু লগ এক্স বাই ওয়াই, মানে বেস একই আছে, এক্স বাই ওয়াই আছে। বুঝো নাই? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা 2 নাম্বার কোশ্চেনের দিকে ধাবিত হই। 2 নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশনের অঙ্ক, মানে এর আগের অঙ্কটার বিপরীত আর কি অঙ্ক, বিপরীত অঙ্ক এর আগের অঙ্কটার। যে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস হবে। মানে এটাকে বলে যে কোনো একটা যন্ত্রপাতি যতদিন ব্যবহার হয়ে যায়, যতদিন যায়, এইটার আসলে মানে এটার কিন্তু ডেপ্রিসিয়েশন ঘটতে থাকে, মানে মূল্য হ্রাস ঘটতে থাকে। এই যে মূল্য হ্রাসটা যে ঘটে, এই মূল্য হ্রাসের পরিমাণটা বের করার সিস্টেমটা একেবারে তোমরা ওই নিয়মেই চিন্তা করবা, ওই নিয়মেই। যদি আমরা মনে করি যে টি সময় পরে কতটুকু মূল্য আর আছে, সেটা যদি পিটি, টি সময় পরে পরে মূল্য
মূল্য পিটি সমান, এটা যদি তুমি বের করতে চাও তাহলে ইনিশিয়াল যেটা মূল্য ছিল, প্রাইস যেটা ছিল, টি সময় পরে প্রাইস সমান ইনিশিয়াল প্রাইস ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন হবে। মানে এইটার সাথে এর আগের অঙ্কটার অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই। এর আগের অঙ্কটায় কি ছিল, এর আগের অঙ্কে যেহেতু তোমার বার ছিল, এর আগের অঙ্কগুলাতে এই যে এর আগের অঙ্কগুলাতে তোমার কি হয়েছিল, এর আগের অঙ্ক আমরা একটু চেক করি, এই যে এটা মুনাফা আসলের অঙ্ক যখন আমরা করছিলাম তখন অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা হচ্ছে বাড়ছিল। ঠিক আছে, দেখো এর আগের বার পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ছিল, কারণ মুনাফা আসল যেটা এখন পাওয়া যাচ্ছে পরে আবার আস্তে আস্তে মুনাফাটা অ্যাড হচ্ছে, প্রতি বছরে অ্যাড হচ্ছে, এবং যতটুকু হচ্ছে তার উপরে অ্যাডটা হচ্ছে, এবং যখন মূল্য হ্রাস হবে ওই একইভাবে করেই হ্রাস হবে, আসলে একই সিস্টেমেই হ্রাস হবে। আগে যেই প্রাইস ছিল সেই প্রাইস থেকে 1 বছর পরে যতটুকু হ্রাস পেয়ে যতটুকু হইলো তার উপরে আবার হ্রাস পাবে। এটাও চক্রবৃদ্ধি মুনাফার মতো চক্রবৃদ্ধি হ্রাস আর কি, এটা চক্রবৃদ্ধি হ্রাসের মতো। তাহলে টি সময় পরে কতটুকু হ্রাস পেয়ে কতটুকু মূল্য হবে সেটা হচ্ছে পিটি। এখন এই অঙ্কটা তুমি কিভাবে করে করবা, ঠিক আছে, এইটা তুমি আসলে কিভাবে করে করবা দেখো। তাহলে তোমাদের করার সিস্টেম কি হবে, তাহলে প্রথম পোর্শনটা দেখো, একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে, তাহলে 5 বছরে অর্ধেক হয়েছে। প্রথম ক্ষেত্রে চিন্তা করো, প্রথম ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, 5 বছরে অর্ধেক হয়েছে, তার মানে কি আর অর্ধেক বাকি আছে, তার মূল্যটা আর অর্ধেক বাকি আছে। তার মানে আমি যদি বলি যে প্রাথমিক মূল্যটাকে যদি আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি, প্রাথমিক মূল্য ইকুয়াল পি, তাহলে অতএব 5 বছরে মূল্য হচ্ছে মূল্য কমা পিটি সমান কত হবে বলতো, অর্ধেক হয়েছে মানে কি পি বাই টু হয়েছে। তাহলে 5 বছরে পি বাই টু হয়েছে, তাহলে এইখান থেকে তুমি আর এর মানটা তুমি বের করে ফেলতে পারবা যে কি হারে সে আসলে ডেপ্রিসিয়েশনটা কি হারে হয়েছে, মূল্য হ্রাসটা কি হারে হয়েছে, মূল্য হ্রাসের হারটা কি রকম সেটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে আমরা জানি তবে এই আরটাকে তোমাদের বইয়ে এখানে বড় হাতের আর দিয়ে রিপ্রেজেন্ট করছে, বড় হাতের আর ছোট হাতের আরে কোনো সমস্যা নাই, তুমি বড় হাতের আর ছোট হাতের আর যে কোনোটাই ইউজ করতে পারো। আমরা জানি পিটি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা যদি বলি যে টি সময় পরে অর্ধেক হয়েছে, তাহলে পি বাই টু ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস দেখো আর টু দি পাওয়ার হচ্ছে এন মানে হচ্ছে তোমার 5 বছর। তাহলে দুই জায়গা থেকে তুমি যদি পি বাদ দাও তাহলে হাফ ইকুয়াল 1 মাইনাস আর টু দি পাওয়ার আসতেছে 5। দেখো হ্যাঁ, হাফ ইকুয়াল 1 মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে 5, তাই না? তাহলে বলতো 1 মাইনাস আর এর মান কত হচ্ছে, তো 1 মাইনাস আর ইকুয়াল আসতেছে, এইটা যেহেতু 5 ছিল, এইটা যদি অপোজিট দিকে যায় তাহলে 1/5 হয়ে যাবে, তার মানে হাফ টু দি পাওয়ার হচ্ছে 1/5। তাহলে হাফ টু দি পাওয়ার 1/5 এর মান কত তুমি ক্যালকুলেটারে বসাও, এখানে হাফ টু দি পাওয়ার 1/5 এর মানটা তুমি বসাইতে পারো, অথবা এখান থেকে আচ্ছা বা দিয়ে আমরা আর এর মানটা একবারে বের করি। তাহলে এখান থেকে আর এর মান কত হবে, আচ্ছা এটা এই পাশ থেকে আসি তাহলে সুবিধা হবে। এইখানে আমরা লিখি হাফ টু দি পাওয়ার 1/5 ইকুয়াল 1 মাইনাস হচ্ছে আর, অতএব এই আরটা যদি এই পাশে চলে আসে তাহলে আর ইকুয়াল আসবে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 1/5। এটার মান কত আসে, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 1/5 এর মান হচ্ছে 0.1294, এটা হচ্ছে মান, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মান। তো এই মানটা তুমি যে পাইলা এটা কিসের মান বলো তো, হারের মান। কি হারে সে আসলে হ্রাস পাচ্ছে সেই মানটা ভালো করে বুঝো, কি হারে হ্রাস পাচ্ছে সেই মানটা তুমি আসলে পাইলা, বুঝছো? এটা কি বুঝছো, এটা ক্লিয়ার স্যার? টি সময়, টি ফর টাইম, হ্যাঁ টি মানে টাইম, রাইট। এটা কি বুঝছো যে প্রাথমিক মূল্যকে আমি পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, 5 বছর পরে মূল্য হ্রাস পাইছে, ওই যে 5 বছর অর্ধেক হয়েছে, তাহলে পি বাই টু আর মূল্য আছে, তার মানে পিটি মানে পি বাই টু ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 5, তাহলে হাফ ইকুয়াল 1 মাইনাস আর টু দি পাওয়ার 5। এখান থেকে আর এর মান তুমি যদি বের করো তাহলে এটা তোমার আসতেছে, সেটা কি বুঝছো?
হ্যাঁ, বড় হাতের আরও লেখা যাবে, ছোট হাতের আরও লেখা যাবে। আমি তো বললামই বড় হাতের আর তোমাদের বইয়ে দেওয়া আছে, বড় হাতের আর দিলেও ক্ষতি নাই, ছোট হাতের আর দিলেও ক্ষতি নাই। বড় হাতের আরই দিতে পারো তোমাদের বইয়ে, যেহেতু আর দেওয়া আছে। সবাই কি ক্লিয়ার? একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার হয়েছো কিনা, এইটুকু বুঝছো কিনা। আমি বলছি যে কত হারে আমরা এটা বের করলাম যে 5 বছরে যদি অর্ধেক হয় তাহলে কি হারে আসলে তার মূল্যটা হ্রাস পাইছে, সেই হারের মানটা বের করছি। এটা একটু আমাকে বলো সবাই কি ক্লিয়ার হয়েছো কিনা। কোনো শর্টকাট নাই, নো শর্টকাট। ওকে, ঠিক আছে। দেখো বলছে কত বছরে, মানে একটা জিনিস দেখো 5 বছরে হইছে কত অর্ধেক, তাহলে আমি যা সূত্রের মধ্যে বসাই দিছি p/2 এর মান p/2, pt এর মান p/2, p × 1 - r টু দি পাওয়ার। এটা স্যার 0.5p দিলে হবে না? কেন হবে না? হবে, 0.5p দিলেও হবে। তার মানে 0.5 টু দি পাওয়ার 1/5 বসাবা, একই তো কথা। বুঝছো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার পাওয়ারে n, হ্যাঁ, ও পাওয়ারটা t হবে, t হবে 1 - r টু দি পাওয়ার n না করে এটাকে nও বলতে পারি আমরা, tও বলতে পারি। 5 বছর তো, মানে তুমি n বললেও ক্ষতি নাই, n বললেও ক্ষতি নাই যদি তুমি সময়টা, এখানে তুমি pnও বলতে পারো, ptও বলতে পারো, এটা তোমার ধরার উপরে ডিপেন্ড করবে যে তুমি ধরতেছো কি। যদি তুমি সময়কে t ধরো তাহলে সবগুলাকে t করে দিবা, এটাকে t দিলা, এটাও তুমি t করে দাও, এটাকেও t করে দাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। টাইম তাহলে t সমান হচ্ছে, t সময় পর যেহেতু বলছি, তাহলে t মানে হচ্ছে তোমার 5 বছর। এই 5 বছরের জন্য তোমার আসলে আর এর মান বের হয়েছে। এই সবাই ক্লিয়ার হয়েছে তো নাকি? একটু তাড়াতাড়ি জানাও, কই পোলা পাইন? ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা 1/5 কেন হলো? হ্যাঁ সুন্দর, এই যে কোশ্চেন করলে আমার ভালো লাগে। 1/5 হলো কেন? এটা নিয়ম হচ্ছে, মনে করো তোমার কাছে আছে x টু দি পাওয়ার n = a, তাহলে x ইকুয়াল কিন্তু a টু দি পাওয়ার 1/n, এটা কিন্তু মনে রাখবা। এটা মানে কিন্তু 1/n। যেমন x টু দি পাওয়ার যদি তোমার 5 থাকে ইকুয়াল, মনে করো, আচ্ছা খুবই সহজ কথা, মনে করো x² ইকুয়াল, মনে করো দেওয়া আছে 5, x ইকুয়াল কিন্তু তোমার 5 টু দি পাওয়ার কিন্তু হাফ, এই যে 1/2, আর 5 টু দি পাওয়ার হাফ মানেই √5। এই কথা কি বুঝো নাই? এই কথা কি বুঝছো? মানে নিয়মটা হচ্ছে এটাই, নিয়মটা হচ্ছে এটাই। যেমন আমি যদি বলি x³ ইকুয়াল, মনে করো 7 দেওয়া আছে, তাহলে x ইকুয়াল কিন্তু 7 টু দি পাওয়ার 1/3, এটা মানে হচ্ছে √7। বুঝো নাই? বুঝছো কি? পাওয়ারটা অপোজিট দিকে গেলে 1/, হয়ে যায় পাওয়ারটা। বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন দেখো তাহলে এইটা তোমার আর এর মান বের হলো। এখন আমাকে বলছে কত বছরে 60% মূল্য হ্রাস হবে, কত বছরে 60% মূল্য হ্রাস হবে। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে আমি যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে যে ধরি হ্যাঁ n সময়ে, n বছরে 60% মূল্য হ্রাস হবে, মূল্য হ্রাস হবে। অতএব pn সমান কি হবে বলো তো? কতটুকু আর বাকি আছে? 60% যদি মূল্য হ্রাস পেয়ে যায় তাহলে আর কতটুকু বাকি থাকবে? pn এর মান আর কতটুকু বাকি থাকবে? p এর কত পার্সেন্ট বাকি থাকবে বলো তো? p এর 40% বাকি থাকবে। তাহলে p এর 40% মানে কি? 40% মানে 0.4p, মানে p × 40 ভাগ হচ্ছে 100, 40 ভাগ 100 করলে 0.4 আসে, তাহলে 0.4p হবে। কথা কি বুঝছো? 0.4p আর বাকি থাকবে, যেহেতু 60% মূল্য হ্রাস করে ফেলছে, তাই 60% মূল্য হ্রাস করে ফেলার ফলে। আচ্ছা করো, সমস্যা নাই, করলে যেইভাবে সহজ হয় কোনো প্রবলেম নাই, করে ফেলতে পারো, কোনো প্যারা নাই। আচ্ছা তাহলে এইটা কি 0.4p? তাহলে 0.4p এর মান যদি তোমাকে এখন আমরা বলি যে আমরা জানি, এখন তোমাকে আরেকটা পেজে নিয়ে যাই, যে আমরা জানি যে
পি এন সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে আমাদের এন। তাহলে এখন দেখো পি এন মানে হচ্ছে 0.4 পি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর, আর মানে কত, আর মানে আমরা পাইছি 0.1294, তাহলে 0.1294 টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে দুই পাশে যদি আমরা পি দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 0.4 ইকুয়াল 1 মাইনাস 0.1294, এইটার মান হচ্ছে 0.87006 টু দি পাওয়ার মনে করো এন আমরা ধরলাম। তাহলে এখান থেকে আমরা এন এর মান কি বলতে পারি, ওই তখনকার মতো এই যে পাওয়ারে যেটা আছে সেটা এখানে চলে আসলো, যেটা লগের বেজে থাকবে, এই যে এইটা যেহেতু এর বেস ছিল, এটা পাওয়ার ছিল, এই বেসটা বেজই থাকবে 0.8706, আর যেটা একা ছিল সেটা লগ বরাবর এইটার মান বের করতে হবে। তো এইটা করলে মোটামুটি এটার মান আসে 6.612 বছর এরকম আসবে। দেখো বুঝছো কিনা? স্যার এখানে টি ধরলে কি হবে, টি ধরলেও হবে, এন ধরলেও হবে, এগুলো কোনো ব্যাপার না, তোমার যেটা ইচ্ছা সেটা। 40 কেন হয়েছে বলো তো? মূল্য হ্রাস পাইছে 40%, কিন্তু আমি তোমাদেরকে বারবার বললাম এই কথাটা কিন্তু মাথায় রাখবা। ওইখানে যেমন সি ইকুয়াল মানে এটা কি ছিল, মুনাফা আসলের পরিমাণ মানে বেড়ে কতটুকু হয়েছে, সেই রকম এখানে কিন্তু পিটি বা পিএন তুমি যেটাই ইউজ করো না কেন, এই মানগুলা কিন্তু মূল্য হ্রাস পেয়ে কত হয়েছে সেটার মান, কতটুকু হ্রাস পাইছে সেটা না। এখানে বলছে যে কত বছরে 60% মূল্য হ্রাস হবে, মূল্য হ্রাস পাইছে 60%, তাহলে আর কত পার্সেন্ট ওর বাকি আছে? 100%-এর মধ্যে 60% চলে গেছে, তাহলে আর 40% আছে তার মূল্য প্রাইজের, তাহলে আর 40% আছে। ক্লিয়ার? বুঝেছো? মানে হ্রাস পেয়ে কত হয়েছে সেইটার মান কিন্তু ওই পিএন বা পিটিটা কিন্তু হচ্ছে হ্রাস পেয়ে কত হয়েছে সেটা, কতটুকু হ্রাস পাইছে সেটা না, হ্রাস পাইছে 60%, তার মানে বাকি আছে আর কত পার্সেন্ট? 40%। ক্লিয়ার? বুঝছো? একটু আমাকে জানাও বুঝছো কিনা। তাহলে আমরা একটু সামারি করে ফেলি, এটা সামারি করি, যেহেতু অঙ্কটা একটু বড় বা মানে অনেকের কাছে একটু কঠিন লাগছে হয়তোবা, তো সামারি করে ফেলি যাতে করে জিনিসটা একটু বুঝতে পারি। যে ফার্স্ট কেসটা আমরা একেবারেই খুবই সামারি করে লিখব। ফার্স্ট কেসটা কি? ফার্স্ট কেসে হচ্ছে যে আমি মূল্য হ্রাস পেয়ে যত হয়েছে সেইটা সমান হচ্ছে মূল্য প্রথমে যত ছিল 1 মাইনাস হার মূল্য হ্রাসের হার টু দি পাওয়ার হচ্ছে টি। তাহলে আমি বলি যদি যে 5 বছর পরে মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে পিটি এর মান হচ্ছে হাফ, কারণ হাফ আর বাকি আছে, হ্রাস পেয়েছে হাফ মানে অর্ধেক, আর আছেও তাহলে হাফ, তার মানে পিটি এর মান হচ্ছে p/2, এখন আর মূল্যটা আছে p/2। তাহলে তোমার ইনিশিয়াল ছিল p, 1 মাইনাস হচ্ছে আর টু দি পাওয়ার হচ্ছে 5 বছরে যেহেতু টি এর মান হচ্ছে 5। এইখান থেকে দুই পাশে পি উঠাই দিয়ে তুমি ইচ্ছা করলে এমনও করতে পারতা যে দুই পাশ থেকে পি উঠাই দিলে এখানে থাকে হাফ 1 মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে 5। এইখান থেকে তুমি মনে করো যে বললা যে 1 মাইনাস আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, যেহেতু এইটা তার মানে এইটা ইকুয়াল হচ্ছে হাফ টু দি পাওয়ার 1/5, এইভাবে করেও করা যাইতো। হ্যাঁ, হাফ টু দি পাওয়ার 1/5, তাহলে হাফ টু দি পাওয়ার 1/5, সেখান থেকে তুমি খুব সহজেই তুমি মনে করো আর এর মানটা বের করে ফেলতে পারো। তো যেটাই হোক না কেন তুমি হাফ টু দি পাওয়ার 1/5 ইকুয়াল 1 মাইনাস আর, এবং সেখান থেকে আর ইকুয়াল আসতেছে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 1/5, যেই মানই আসুক না কেন এখানে মানটা যেটা আসছে যে 0.1294, এই মানটা আসলে তোমার আসছে। এটা হচ্ছে ফার্স্ট কেস, যে মূল্য হ্রাসটা যে পেয়েছে 5 বছরে যদি অর্ধেক হয়, মূল্য হ্রাস পেয়ে যদি অর্ধেক হয়, তাহলে সেখানে মূল্য হ্রাসের হারটা কত, তাহলে মূল্য হ্রাসের হারের মানটা আমি পেয়ে গেছি, যে মূল্য হ্রাসটা কি হারে হচ্ছে সেই হারটা আমি পেয়ে গেছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলছে কত বছরে এটা আসলে 60% মূল্য হ্রাস পাবে, তাহলে 60% যদি মূল্য হ্রাস পায় তাহলে পিটি এর মান হচ্ছে 100% থেকে আমাকে 60% বাদ দিলে আমাদের আর আছে হচ্ছে 40% অফ। হ্যাঁ, কার 40% বলো তো? পি এর 40%, যে পি এর 100 মাইনাস হচ্ছে আমাদের 60% যদি আমরা করে দেই তাহলে পাবো হচ্ছে যে পি এর 40%, আর পি এর 40% মানে হচ্ছে 0.4 পি।
এই 0.4p। এখন আমরা যদি সূত্রের মধ্যে বসাই যে আমরা পিটি দিয়ে এবার আমি লিখতেছি, পিএনআর লিখতেছি না, আমি ধরলাম যে টি বছর পরে যদি পিটি হয় তাহলে 0.4p এরকম করে লিখলাম। তাহলে আমরা কি জানি, পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে আমাদের টি, এইটা। তাহলে এইটার মান হচ্ছে 0.4p ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর এর মান আমি পেয়েছিলাম 1294। এখান থেকে টি এর মানটা বের করতে হবে। দুই পাশে পি চলে গেল, তার মানে তোমার অ্যাকচুয়ালি তোমার আসতেছে 0.4 ইকুয়াল, এটা বিয়োগ করলে পাবা 0.87, 0.87 হচ্ছে 06, 8706 টু দি পাওয়ার হচ্ছে টি। এইখান থেকে টি এর মান আমরা পাচ্ছি লগ বেজে আসতেছে 0.8706, এখানে আসতেছে 0.4। এই মানটা যেভাবে করে বের করা দরকার করে ফেলবা। সবাই কমেন্ট করো, বুঝছো কি বুঝো নাই? আমি দ্বিতীয়বার করাই দিলাম আর কি। সবাই কি বুঝছো? ক্লিয়ার? ভেরি গুড, সুন্দর। এইবার খেয়াল করো, এইবার আমরা করব হচ্ছে আমাদের হচ্ছে ভূমিকম্পের অঙ্ক। তাহলে ডেপ্রিসিয়েশনের অঙ্ক করছি, এবার আমরা ভূমিকম্পের অঙ্ক করব। ভূমিকম্পের অঙ্ক মানে ওখানে মূল্য হ্রাস একবার, মূল্য বৃদ্ধি একবার করছি, কিন্তু এবার আমরা করব হচ্ছে ভূমিকম্প। এই রিক্টার স্কেলে ভূমিকম্পের একটা মান বলে না যে আজকে ভূমিকম্প হয়েছে 5.1, 5.2, 5.3, তাই না? ভূমিকম্পের মাত্রা ছিল 6.2, ভূমিকম্পের মাত্রা ছিল 4.7, এগুলো বলে না? এগুলো বলে তো, তাই না? ওকে, এই জিনিসগুলো বলে। তো এই যে মাত্রার যে বিষয়টা যে আছে, এই মাত্রার বিষয়টা সম্পর্কে আমি যদি তোমাকে বলি যে মাত্রার সমান, হ্যাঁ, মাত্রাকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, মাত্রাকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল, ভালো করে শোনো, এই মাত্রা যদি তোমার আর হয়, আর ইকুয়াল কিন্তু লগ আই বাই কিন্তু এস, লগ হচ্ছে আই বাই হচ্ছে এস। ভালো করে শোনো, ভালো করে মনোযোগ। আই মানে হচ্ছে তোমার তীব্রতা। আই মানে কি বলতো? তীব্রতা, কত তীব্রতার তোমার ভূমিকম্প হয়েছে। আর এস মানে হচ্ছে আদর্শ অবস্থায় তীব্রতা, আদর্শ অবস্থায় যদি তোমার তীব্রতার মান, এটাকে আমরা কি বলি বলো দেখি? এটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে তোমার এস। আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে এস, আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আচ্ছা, এটা আলাদা পেজে করি, দেখো ভালো করে দেখো। আর ইকুয়াল লগ আই বাই হচ্ছে এস। আমি যদি বলি আরটা কি, আরটা হচ্ছে মাত্রা, কত মাত্রার ভূমিকম্প হইল। আইটা কি, আইটা হচ্ছে তীব্রতা, কত তীব্রতার আসলে তোমার ভূমিকম্প হলো। এসটা কি, এটা হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আদর্শ ভূমিকম্পের তীব্রতা মানে কি, সেই মানেটা তুমি এমনিতেই বুঝবা। যদি তোমাকে আমি বলি যে এখন একটা আদর্শ ভূমিকম্প হইল, তার মাত্রা বের করো, একটি আদর্শ ভূমিকম্পের মাত্রা কত, তোমাকে যদি আমি বলি আদর্শ ভূমিকম্পের মাত্রা কত, ভূমিকম্পের মাত্রা কত, এটা তোমাকে বের করতে বললাম। তুমি কিভাবে বের করবা? তুমি বলবা যে আদর্শতে তীব্রতা তো এস, তাহলে এখনকার যে তীব্রতা আই আছে, তাহলে আই সমান এস হইলে এখন আমাদের আদর্শ একটা ভূমিকম্প হবে। তাহলে সেইটার তীব্রতা যদি আমি বের করি, তাহলে আর ইকুয়াল আসবে লগ, আমি দুইটাই এস বসাই দিলাম, আই এর জায়গায় তো এস বসাই দিলাম আদর্শ। তাহলে এস বাই এস মানে কি বলো দেখি? এস বাই এস মানে তো 1, তার মানে আমাদের কত আসবে? লগ 1 মানে কত? 0। তার মানে একটা আদর্শ তীব্রতার ভূমিকম্প, আদর্শ তীব্রতার ভূমিকম্প মানে হচ্ছে সেইটার মাত্রা হচ্ছে 0। মানে যার মাত্রা হচ্ছে 0 মাত্রা, এটা একটা আপেক্ষিক জিনিস। এটা যাকে বলবো আমরা যে যার মাত্রা আসলে 0, যেই ভূমিকম্পের মাত্রা আসলে 0, সেটাই হচ্ছে আদর্শ ভূমিকম্প। এই কথা কি বুঝছো? ভূমিকম্পের মাত্রা মানে এটা একটা প্রকাশের ভঙ্গি, মানে এটা একটা প্রকাশক, আর কিছু না। এটা একটা প্রকাশ, যেটা দিয়ে তুমি আসলে এই স্কেলটা দিয়ে তুমি আসলে মেজার করে বুঝতে পারো যে আসলে কি মাত্রার ভূমিকম্প হয়েছে, কেমন হয়েছে। কথা কি বুঝছো? কথা কি ক্লিয়ার? বুঝলা? তাহলে একটা আদর্শ মাত্রার ভূমিকম্প কত হবে? একটা আদর্শ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পের, হ্যাঁ মানে আদর্শ তীব্রতার যদি একটা আদর্শ ভূমিকম্পের তীব্রতা যদি তুমি দিয়ে দাও তাহলে সেটার মাত্রা হয়ে যাবে কিন্তু তোমার 0, সেটার মাত্রা, তাই না স্যার? আদর্শটা হচ্ছে যে এমন একটা তীব্রতা, মানে এই সময় ভূমিকম্প হয় নাই আর কি, এটাকেই আমরা আদর্শ ধরতেছি, মানে যেই সময় ভূমিকম্প হয় নাই। I = S হলে হ্যাঁ 1 হয়, অ্যান্সার তো 0, হ্যাঁ অ্যান্সার 0, log 1 এর মান 0, রাইট। ঠিক আছে, একবারে নর্মাল আছে যখন তোমার ভূমিকম্প হয় নাই, এটাকেই বলি আদর্শ অবস্থা। সেজন্য ওই যে মানে মাত্রা 0, তাই না? IS ইকুয়াল কেন? যদি বলি আমি তোমাকে বের করতে বলি যে আদর্শ ভূমিকম্পের মাত্রা কত, আইটা তো যেই অবস্থায় তুমি ভূমিকম্প মাপতেছো তার মাত্রা, আইটা হচ্ছে যেই অবস্থায় ভূমিকম্প মাপবা তার মাত্রা, আর এসটা হচ্ছে আদর্শ অবস্থায় মাত্রা। তা আদর্শ অবস্থায় যদি মাপো তাহলে I = S হবে না? কথা কি বুঝছো? টেকটনিক, আচ্ছা ওকে। ঠিক আছে, বুঝছো? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, এখন দেখো যে মনে করো তোমার ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের যে মাত্রা হয়েছে 1, আর একটা ভূমিকম্প হয়েছে যার মাত্রা হচ্ছে 1। ভালো করে বুঝো, হ্যাঁ মানে ভালো করে মাথায় ঢুকানোর চেষ্টা করো, একেবারে ইজি জিনিস। আরেকটাতে ভূমিকম্পের মাত্রা মনে করো হচ্ছে 2। এই দুটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি, ভালো করে বুঝো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, দুটা নিয়ে পর্যালোচনা করি। তাহলে ভূমিকম্পের যে মাত্রা আছে আমরা জানি যে R সমান, আমাদের সূত্র কি বলে, R সমান হচ্ছে, আচ্ছা সূত্রটা এই পাশে লিখি, R সমান আমরা জানি যে log of I/S, তাই না, I/X। আচ্ছা, তা I মানে হচ্ছে, আচ্ছা তাহলে তোমাকে আমি যদি বলি R ইকুয়াল, তাহলে এখন R ইকুয়াল, R এর মান কত বলো দেখি, মাত্রা কত 1, তাহলে 1 ইকুয়াল log, আমি তীব্রতা কত এইটা এখন এই যে 1 এর তীব্রতা কত সেটা বের করতে যাচ্ছি। আমি মনে করো 1 যখন, তখন তীব্রতা কত সেটা বের করতে যাচ্ছি। আর S তো স্ট্যান্ডার্ড অবস্থায় তীব্রতা, এই স্ট্যান্ডার্ড অবস্থায় তীব্রতা তো S, হ্যাঁ S এর কিন্তু কোনো ভ্যালু নাই। ওকে, ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, যদি আমি বলি যে ভূমিকম্পের মাত্রা 2 হয়েছে, তাহলে R এর মান কত 2 ইকুয়াল কি হচ্ছে log I2/S। S এর মান তো চেঞ্জ না, কারণ S তো হচ্ছে 1 হোক 2 হোক স্ট্যান্ডার্ড অবস্থায় মানটা হচ্ছে S। এখন আমি যদি তোমাকে বলি এই দুইটার মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি, আচ্ছা কম্পেয়ার করার চেষ্টা করি মানে কি, মনে করো 1/2 আমি করে দিলাম, যে 1 ভাগ মনে করো তোমাকে 2 করে দিছি, 1/2। তাহলে 1/2 আমরা যদি করি তাহলে এটাকে এটা দ্বারা যদি তুমি ভাগ করো, হ্যাঁ, অথবা বিয়োগ করে দিতে পারো, বিয়োগ করে দিয়েও তুমি করে ফেলতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে এইটাকে আমরা যদি, আচ্ছা এইটা থেকে তুমি 2 নিয়মে অঙ্কটা করতে পারো, 2টা নিয়মই আমি দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও। মনে করো এই জায়গায় এইটাকে আমি দিলাম হচ্ছে মনে করো 1 নং, এটাকে দিলাম আমি মনে করো 2 নং। এইটা একটা নিয়ম যে আমি যদি বলি 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করলে কি আসে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আসে 1 ইকুয়াল log, এখানে থাকতেছে 5I2 মাইনাস আসতেছে log, সরি 5 তো না, এটা কিন্তু S, আর এখানে আসতেছে I1, এখানে আসতেছে S। আমরা জানি একটা লগ নিলে কি হবে, বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কি হবে, তাহলে I2 ভাগ S ভাগ হবে I1 ভাগ হচ্ছে S, তার মানে log I2 ভাগ হচ্ছে S, গুণন হয়ে যাবে উপরে S, নিচে হচ্ছে তোমার I1, তার মানে হবে log of I2 ভাগ হচ্ছে তোমার I1, এটা ইকুয়াল আসতেছে 1। এখন দেখো আমাদের আলটিমেটলি কি আসলো, তাহলে আলটিমেটলি আসলো log I2 ভাগ I1 এর মান আসলো হচ্ছে তোমার 1।
এখন খেয়াল করো যে লগ আই টু ভাগ আই ওয়ানের মান 1 যদি আসে, বলো তো কিছু নাই মানে লগের বেস কত আছে? লগের বেস 10, কিছু না থাকলে 10। তাহলে লগ যদি উঠে যায়, আমি কি বলছি, লগ উঠে গেলে জানি কি করতে হয়, বেসকে বেসের জায়গায় বসাইতে হয়, এইখানে যেটা আছে সেটা ইন্টারচেঞ্জ হয়। তাহলে এইটা এই জায়গায় চলে আসবে, এটা 1 ইকুয়াল হবে আই টু বাই হচ্ছে আই ওয়ান। তার মানে আই টু সমান আসলে 10 ইন্টু হচ্ছে আই ওয়ান। এই অঙ্কটা এইভাবে করে করা যায়, এই অঙ্কটা এইভাবে করে করা যায়। আচ্ছা দেখো, ঠিক আছে? কথা কি বুঝছো? কথা বুঝছো কিনা? তোমাকে জানো ওকে। দেখো আবার আরেকটা সিস্টেম আমি তোমাকে বলি। মনে করো এই একই অঙ্ক, মনে করো মাত্রা 1 আছে, মনে করো মাত্রা 1 আছে। মাত্রা 1 থাকলে আমরা বলতে পারি 1 ইকুয়াল লগ 10 বেস, কিন্তু লিখতেই পারো 10 বেস আই ভাগ এস, আই ভাগ হচ্ছে এস। আর মাত্রা যদি 2 হয়, মাত্রা যদি 2 হয় 2 ইকুয়াল লগ 10 বেস, এটা আই ওয়ান, আর লগ মনে করো আই টু ভাগ মনে করো এস, এটা আছে। এটাকে আরো এক নিয়মে করা যায়, সেটা হচ্ছে কি, এইখান থেকেই তুমি কি করে নিবা বলো তো, আই ওয়ান ভাগ এস এর মানটা তুমি বের করে নিবা। আই ওয়ান ভাগ এস এর মান কিভাবে বের করে নিবা? তোমাদের তো জানা আছে যে এই জিনিসটা যে আছে, বেস যেটা থাকবে, বেসটা বেজের মধ্যেই থাকবে, বেসটা বেজে থাকবে, এবং এই জায়গার জিনিসটা উল্টা মানে ইন্টারচেঞ্জ হয়। তার মানে এখানে যে 1 আছে, এটা 1টা এখানে চলে যাবে, আর আই ওয়ান বাই এসটা এই পাশে চলে আসবে। তার মানে আই ওয়ান বাই এস ইকুয়াল হবে 10 টু দি পাওয়ার 1। আবার এইখান থেকে যদি তুমি আই টু বাই এস এর মান বের করো, তাহলে আই টু বাই এস এর মান আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে 2। তাহলে 10 টু দি পাওয়ার 2 মানে আসলে আসবে তোমার আসলে 100। 10 টু দি পাওয়ার 2 মানে আসলে 100। তাহলে এখন আমি যদি এইটাকে এটা দ্বারা ভাগ করি, মনে করো এটা 1 নং আর এটা যদি তোমার 2 নং, এটা যদি আমরা করি, তাহলে 2 নং ভাগ 1 নং করলেও তুমি ওই যেই জিনিসটা পাবা যে আই টু ভাগ এস ভাগ হচ্ছে আই ওয়ান ভাগ এস ইকুয়াল আসবে 100 ভাগ হচ্ছে 10। অর্থাৎ আই টু ভাগ এস ইন্টু আসবে এস ভাগ আই ওয়ান ইকুয়াল আসবে 10। এটা কাটা গেল। তার মানে আই টু ভাগ আই ওয়ানের মান আসতেছে 10। মানে আগের মতো করে তুমি এইভাবে করেও করতে পারো। মানে আগেরটাও 10 আসছে, এখনকারটাও 10 আসছে, 10ই আসছে, দুইভাবে করে করতে পারো। কথা কি বুঝছো? একটু আমাকে জানাও বুঝছো কিনা, এটা কি বুঝলা, কাহিনীটা বুঝছো? যেমন আমি আরো একটা এক্সাম্পল দিই, ধরো তোমার একটা ভূমিকম্প হইছে 4, একটা ভূমিকম্প হইছে 4। মনে করো একটা ভূমিকম্প হয়েছে। আচ্ছা এটা কিন্তু একটা শর্টকাট আছে আর কি, আমি শর্টকাট বলে দিচ্ছি। ভূমিকম্প হইছে মনে করো 4.5। আরেকটা ভূমিকম্পের মাত্রা মনে করো আছে 4.5। আচ্ছা আরেকটার ভূমিকম্পের মাত্রা মনে করো 6.5। বলা হইলো যে একটার চেয়ে আরেকটার তীব্রতা কত গুণ, করো দেখি, একটার চেয়ে আরেকটার তীব্রতা কত গুণ। তো প্রথম কথা হচ্ছে আমাদের নিয়মটা কি, তীব্রতা সমান কি, মাত্রা সমান কি? মাত্রা সমান হচ্ছে যে লগ অফ, এখন এই যে যখন 4.5 হয়েছে তখনকার যে আই ওয়ান বাই হচ্ছে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায় মনে করো এস। আবার 6.5 এর সময় 6.5 লগ আই টু ভাগ হচ্ছে মনে করো এস, এই তো। আচ্ছা এখান থেকে আই ওয়ান ভাগ এস এর মান তুমি কত পাবা? আই ওয়ান ভাগ এস সমান আসলে, এটা তো 10 বেস, এগুলো তো সব 10 বেস, তার মানে 10 বেস 4.5 এটা পাচ্ছ। আর এখানে আই টু বাই এস এর মান তুমি পাচ্ছ 10 টু দি পাওয়ার 6.5 তুমি পাচ্ছ। এখন এইটাকে এটা দ্বারা তুমি যদি ভাগ করো, তার মানে এটাকে 2 নং ভাগ 1 নং করলে অ্যাকচুয়ালি কি হবে? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে কি হবে? 2 নং ভাগ 1 নং করলে আমরা কি পাবো আসলে? এটাকে এটা দ্বারা যদি ভাগ করো তাহলে এস এস কাটা চলে যাবে, আই টু ভাগ আসলে আই ওয়ান থাকবে, আর এখানে থাকবে 10 টু দি পাওয়ার 6.5 ভাগ হচ্ছে 10 টু দি পাওয়ার 4.5। এটার মান কত আসে? এই 6.5 আর 4.5 একটু মানটা কত আসে একটু বলো দেখি। এক একজন এক এক অ্যান্সার দিচ্ছ যে।
আচ্ছা ঠিক আছে, এটা তো খুবই সহজ। মানে 10 টু দি পাওয়ার কত আসতেছে, আমরা জানি কি সূচকের যদি বেজ একই থাকে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, 6.5 থেকে 4.5 বিয়োগ করলে 2 আসে, তার মানে 100, তার মানে 100 গুণ আসলে শক্তিশালী, 100 হবে। আচ্ছা, মানে I2 ইকুয়াল I1 গুণন হচ্ছে 100। আচ্ছা আবার ভালো করে বুঝো, এই মনোযোগ দিয়ে শোনো। স্যার কখন 1 থেকে 2 নং বিয়োগ করতে হবে, কখন 2 থেকে 1 নং, এটা তোমার ইচ্ছা। তুমি 1 থেকে 2 নং বিয়োগ করলে কি আসতো, 1 থেকে 2 নং বিয়োগ করলে আসতো I1 ভাগ I2। তাহলে আচ্ছা এখানে একটু জিনিসগুলো একটু খেয়াল করবা, জিনিসগুলা তোমাকে ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস কি তোমাকে একটু জিনিসগুলা খেয়াল করে অঙ্কগুলা করতে হবে। যেমন দেখো, ধরো মানে তুমি 2 নিয়মে অঙ্কটা করতে পারো। একটা হচ্ছে এই জায়গাতেই বিয়োগ করতে পারো, ভালো করে বুঝো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। দেখো এইটা নিয়মে কিন্তু বিয়োগ করছি আমরা, আর পরের নিয়মটাতে আমরা ভাগ করছি, মানে 2 নিয়মেই করা সম্ভব, ভালো করে আগে বুঝো। এই নিয়মে আমরা যদি বলি এই নিয়মটার দিকে যদি তাকাই, এই নিয়মে আমরা করছি কি, এখান থেকে I1/s আর I2/s এর মানটা বের করছি, জাস্ট লগের সূত্র প্রয়োগ করে I1/s আর I2/s এর মান বের করছি। এখন আমাকে তো এস কাটা দিতে হবে, I1 আর I2 এর মধ্যে তো আমি সম্পর্ক চাই। তাহলে আমি কাটা দিব কিভাবে করে, বিয়োগ টিয়োগ করলে কি কাটা যাবে, কাটা যাবে না, বিয়োগ করলে তো আর কাটা যাবে না, I1 I2 কাটা যাবে, কিন্তু একটাকে আরেকটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তুমি এখন বলতে পারো 1 কে 2 দিয়ে ভাগ করে করো, 1 কে 2 দিয়ে ভাগ করো, সমস্যা তো নাই। 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলে কি হবে, I1 ভাগ s ভাগ মনে করো I2 ভাগ s ইকুয়াল কি দাঁড়াবে, 10 ভাগ মনে করো ওই যে 10 এর স্কোয়ার, এরকম আসবে। তাহলে তোমার কি আসবে যে I1 ভাগ s গুণ করে দাও উপরে s ভাগ I2 ইকুয়াল কি আসতেছে, উপরে 10 নিচে 100, মানে কি কাটাকাটি করলে নিচে 10, অর্থাৎ এখানে আসলো I1/I2 সমান কি 1/10। তার মানে আবার তো I2 সমানই তো আমার দরকার, I2 সমান আসতেছে 10I1, চেঞ্জ তো নাই কোনো, তুমি যে কোনোটা থেকে যে কোনোটা ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভাগই করতে হবে, বিয়োগ করলে তো আর মান বের হবে না। কিন্তু তার আগের নিয়মটাতে দেখো, আমি যদি লগটাকে অ্যাজ ইট ইজ রেখে দেই, এখন কিন্তু ভাগ করলে তোমার কাটাকাটি যাবে না। আমরা জানি লগের প্রপার্টিস কি, লগের প্রপার্টিস হচ্ছে বেস যদি একই থাকে বিয়োগ করলে একটা লগ এনে কিন্তু ভাগ হয়। এই ওই যে একটু আগে লগের প্রপার্টিস বললাম না, লগ এক্স ভাগ ওয়াই মানে লগ এক্স মাইনাস লগ ওয়াই, লগ এক্স মাইনাস লগ ওয়াই, তার মানে এই দুটা বিয়োগ করলে এটা আসলে ভাগ হবে এই লগের একটা লগের ভিতরে। তাই আমরা করলাম কি, কারণ ভাগ হইলে সুবিধা কি, ভাগ হইলে এস কাটা চলে যাবে, তাহলে I1 আর I2টা বাকি থাকবে, সেই জন্য আমরা বিয়োগ করছি। কারণ ভাগ হইলে তো এটার তো কোনো মানে এমন তো কোনো সিস্টেম নাই যে লগ মনে করো A/B আছে আর এখানে আছে মনে করো লগ B/C, এইটা দিয়ে তো কোনো কিছু করা যাবে না, এরকম তো কোনো সিস্টেম নাই যে একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায়। আমি একটু আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে বেইজের জিনিসটা আমি শিখেছিলাম, কিন্তু এরকম তো কোনো নিয়ম নাই। আমাদের নিয়মটা হচ্ছে লগ A মাইনাস লগ B সমান হচ্ছে লগ A ভাগ B। তার মানে এইটা থেকে এইটা বিয়োগ অথবা এইটা থেকে এইটা বিয়োগ, তোমার যেটা থেকে যেটা বিয়োগ, আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে প্লাস মানগুলো আসবে, এতে করে আমাদের সুবিধা হবে। তাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, 2 নং থেকে 1 নং বিয়োগ করলে 2 মাইনাস 1 মানে 1, লগ এই যে I2/s মাইনাস লগ I1/s, তাহলে একটা লগ নিলে এটা ভাগ হয়ে গেছে, এই যে ভাগ হয়ে গেছে, ভাগটা গুণ করে দিলে এটা চলে আসছে। এই ক্লিয়ার কিনা, মানে যে কোনো এক নিয়মে করা যাবে, যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা নিয়মে করা যাবে। সবাই কি বুঝছো, তোমাকে জানো? তামিদ বলো। স্যার আদর্শ ভূমিকম্পের মানটা কি স্যার? আদর্শ ভূমিকম্পের কোনো মান নাই, কোনো মান নাই, মাত্রাটা কি স্যার জিরো। আপেক্ষিক ব্যাপার? না না না, আদর্শ ভূমিকম্পের মাত্রা হচ্ছে জিরো, মাত্রা জিরো, কিন্তু মান মানে ওই ভূমিকম্পের তীব্রতার কোনো মানে এটা জাস্ট একটা মানে আপেক্ষিক একটা মান আর কি। হ্যাঁ, এটাকে কখনোই অ্যাবসলিউট কোনো ভ্যালু বলা যাবে না, এটা এসি ধরতে হবে। তীব্রতা বলতে স্যার আসলে কি বোঝেন, তীব্রতা দিয়ে আসলে কি ডিফারেন্স? তীব্রতা বলতে হচ্ছে যে কতটুকু তোমার ঝাঁকি আসতেছে, এটার একটা মানে মূল্য, মানে এটার একটা মান এরা নির্ণয় করছে, একটা মান নির্ণয় করছে যে হ্যাঁ, যে কতটুকু তোমার আসলে এইখানে মানে টেকটনিক প্লেটটা যেহেতু মানে সরে যায় বা বিভিন্ন কারণে যখন ভূমিকম্পটা হচ্ছে কি পরিমাণে ঝাঁকুনি খাচ্ছে এই তীব্রতার মানটা। কিন্তু তীব্রতাটাও কিন্তু একটা আপেক্ষিক মান, তীব্রতাটারও কিন্তু কোনো একক নাই। হ্যাঁ, এটাও কিন্তু একটা রেসপেক্টে আরেকটা, আর কিছু না। এখানে তীব্রতা, শব্দের ক্ষেত্রে তীব্রতার মান আছে, আদর্শেরও মান আছে, কিন্তু অন্যগুলার ক্ষেত্রে এই যে এই ভূমিকম্পের ক্ষেত্রে এটার কোনো মান নাই। এটা হচ্ছে একটা ভূমিকম্পের মাত্রার ক্ষেত্রে স্যার আমরা ভাগ বা বিয়োগের ক্ষেত্রে মানে ওটা কি ডিপেন্ড করে না স্যার, মানে ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আমরা কখন ভাগ করব বা না 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 না, প্রত্যেকটা অঙ্কই তুমি ভাগ করেও বের করতে পারো, বিয়োগ করেও বের করতে পারো।
মানে এই জিনিসটাই তো আমি বুঝাইলাম, এটাই তো এতক্ষণ থেকে বুঝাচ্ছি। মনে করো তুমি যদি একটা মাত্রা, তুমি যদি চিন্তা করো যে একটা মাত্রা তোমার দেয়া আছে, মনে করো যে একটা জায়গায় ভূমিকম্প হয়েছে, একটু মনে করো তোমার 6.1, আরেক জায়গায় ভূমিকম্প হয়েছে মনে করো 7.2। তোমাকে আমি যদি বলি একটার চেয়ে আরেকটার কত গুণ আসলে কত গুণ তীব্রতা সম্পন্ন, একটা ভূমিকম্প আরেকটার কত গুণ তীব্রতা সম্পন্ন, এটার একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা একটু পরে বলতেছি, একটু ওয়েট করো। কিন্তু আমরা যদি নর্মাল নিয়মে করি, আমাদের সূত্রটা মনে রাখতে হবে যে আর সমান আমাদের হচ্ছে লগ অফ আই বাই এস, এইটাই তো আমাদের সূত্র। সেইখান থেকে মাত্রা সমান, তাহলে 6.1 সমান লগ অফ এই সময় যেটা মাত্রা, যেই মাত্রা ভূমিকম্প হয়েছে সেই মাত্রাটা যদি I1 হয় তাহলে I1 ভাগ এস, আর 7.2 এ যদি হয় তাহলে লগ অফ I2 ভাগ এস। এই এখন তোমাকে মান বের করতে হবে I1 ভাগ I2 বা I2 ভাগ I1 এর মান তোমাকে বের করতে হবে। এইটা বের করার জন্য তোমাকে বিয়োগ করতে হবে নাকি ভাগ করতে হবে, এইটুক তোমার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট তোমাকে থাকতে হবে। যেমন তুমি যদি বলো যে 1 নংকে আমি 2 নং দিয়ে ভাগ করব বা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব, তুমি আজীবনকালে I2 আর I1 এর মধ্যে সম্পর্ক পাবা না, কারণ এরকম কোনো তো সূত্রই নাই। মনে করো যে I2 ভাগ এস, তুমি কিছুই করতে পারবা না, 10 বেস মনে করো, এইটারও মনে করো 10 বেস, এইখানে তোমার আছে I1 ভাগ এস, তুমি এই দুটার তো কোনো ক্যালকুলেশনই করতে পারবা না, কারণ এমন কোনো তো সূত্র নাই লগ অফ এ ভাগ লগ অফ বি সমান আসলে কত, এরকম তো কিছু নাই, তুমি কিছু করতে পারবা না এখানে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এমন কিছু করতে হবে যাতে করে কিছু চলে যায়। কিভাবে করবা, তুমি মনে করো একটা থেকে আরেকটা যদি বিয়োগ করো, আমরা জানি লগের প্রপার্টিস হচ্ছে বিয়োগ করলে একটা লগ আনলে ভাগ হয়ে যায়, আর যোগ করলে গুণ হয়ে যায়, নিয়মটা হচ্ছে এটা। মানে আমাদের বিয়োগ করলে এই যে লগ মনে করো এক্স আছে, বিয়োগ যদি আমি লগ ওয়াই করি তাহলে আমাদের আসবে কিন্তু লগ এক্স বাই ওয়াই। যেহেতু আমি এইখান থেকে অঙ্ক করতে চাই, আমি এস এস কাটা দিতে চাই, অবশ্যই বিয়োগ করে, তাহলে আমি বিয়োগ করলে আমাদের এই দুটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে এস এস কাটা চলে যাবে, এই আর কি আমাদের চেষ্টা। তাহলে এটাকে আমি 1 নং দিব, এটাকে আমি 2 নং দিব, অবশ্যই 2 নং থেকে 1 নং আমি বিয়োগ করে দিব। 1 নং থেকে 2 নং বিয়োগ করলেও হবে, হবে না তা না, ওই মাইনাস মান আসবে, কিন্তু শেষ পর্যন্ত যে সেমই হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তোমার আস্তে আস্তে মনে করো 1.1 সমান একটা লগ নিলে তোমার কি হয়ে যাবে, এইটা ভাগ এইটা, ভাগ এইটা মানে কি I2 ভাগ এস, ভাগ করলে গুণ হয়ে গেলে উল্টায় যায়, তাহলে উপরে এস নিচে I1, এস এস কাটা দিলাম, তার মানে লগ অফ I2 বাই I1 ইকুয়াল দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 1.1। তাহলে এইটা মানে তো 10 বেস, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে I2 বাই I1 এর মান হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার হচ্ছে 1.1। আচ্ছা, এগুলো এতগুলো এক্সাম্পল দেখে একটা জিনিস তোমাদের মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে শর্টকাটটা এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে একটার চেয়ে আরেকটার তীব্রতা কত বেশি মাত্রা থেকে তোমার বের করা সহজ সিস্টেম হচ্ছে কত গুণ তীব্রতা সম্পন্ন, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার একটার মাত্রা R1 মাইনাস হচ্ছে R2, মানে একটার মাত্রা মাইনাস আরেকটার মাত্রা, R2 মাইনাস R1 বা R1 মাইনাস R2, মানে এই দুটো ডিফারেন্স। এই যে দেখো 10 টু দি পাওয়ার, এটা কি আছে 7.2 আর এটা কি আছে বলো তো 6.1, তাহলে এই দুটো আলটিমেটলি সূত্র প্রয়োগ করে ওটাই আসে, এইটাই আসতেছে, আলটিমেটলি সূত্র প্রয়োগ করে তোমার সব সময় এটাই আসতেছে। দেখো এর আগের গুলাও যখন ছিল 1 আর 2 ছিল, 10 টু দি পাওয়ার 1 হয়েছে, 10 টু দি পাওয়ার 1 মানে 10। তারপরে আরেকটা আমরা যখন করছি, হ্যাঁ তারপর এটা তো একই, ইভেন আমরা মনে হয় একটা 100ও করলাম, মনে হয় একটা, এটা তো 1.1 করলাম। এই যে এটা দেখো যে এইটা আছে আর এইটা আছে, এই দুটার বিয়োগফল যেহেতু 2, তার মানে আলটিমেটলি 6.5 মাইনাস 5.5 মানে 2, তার মানে তীব্রতা আসবে আসলে 100 গুণ, মানে একটার চেয়ে আরেকটা আসলে ওই দুইটার বিয়োগফল, মানে 10 টু দি পাওয়ার ওইটার বিয়োগফল গুণ। ক্লিয়ার, বুঝেছো সবাই, কি বুঝেছো? ক্লিয়ার, ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ, এক মাত্রার চেঞ্জের জন্য 10 গুণ, মানে কোনো জায়গায় ভূমিকম্প যদি 5 মাত্রার একটা ভূমিকম্প হয়, 5 মাত্রার, আর কোনো জায়গায় যদি 6 মাত্রার হয়, তাহলে সে এইটার চেয়ে এইটা হচ্ছে 10 গুণ শক্তিশালী। কোনো জায়গায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে এইটার চেয়ে এইটা হচ্ছে 100 গুণ শক্তিশালী। কোনো জায়গায় যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 5-এর চেয়ে সেটা হচ্ছে 1000 গুণ শক্তিশালী। কথা কি বুঝছো? তার তীব্রতা হচ্ছে তোমার 1000 গুণ অ্যাকচুয়ালি। মানে যেহেতু তোমরা বুঝতেই পারতেছো যে 10 টু দি পাওয়ার, মানে এখানে আসবে 10 টু দি পাওয়ার হচ্ছে 1, এখান থেকে এটার বিয়োগ করলে যেহেতু 2, 10 টু দি পাওয়ার আসবে 2, এখানে আসবে 10 টু দি পাওয়ার আসলে 3। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে,
এখানে দেখো যে 1885 সালে 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে রিক্টার স্কেলে, সেটা 7 রেকর্ড করা হয়েছিল। আবার 2003 সালে 27 জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয় তার রিক্টার স্কেলে মান ছিল কি 5.1। বলছে মানিকগঞ্জের ভূমিকম্পের চেয়ে এইটা কত গুণ শক্তিশালী ছিল। এখন তো তোমরা একেবারে এইটা ফর্মুলা ইউজ করে তুমি ডিরেক্টলি অ্যান্সার বলে দিতে পারবা, তাই না? হ্যাঁ, যদিও মানে অঙ্ক করবা, আমি যেভাবে করে অঙ্কটা করাইলাম সেভাবে করেই তুমি অঙ্ক করবা, সমস্যা নাই, ঠিক আছে? তো এভাবে করে অঙ্কটা করেই তুমি অ্যান্সার বসাবা। কিন্তু তারপরেও আমি বলে দিলাম যে আসলে জিনিসটা কিন্তু এটা মনে হয় 10 টু দি পাওয়ার 1.9 করলে প্রায় 79.43 গুণ হয় আর কি, তাই না? এরকম কিছু একটা মান আসে, 79.43 এরকম কিছু একটা মান আসে। পারবা? ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, তো আরেক টাইপের আমাদের এখানে অঙ্ক আছে। আরেক টাইপের অঙ্ক হচ্ছে যে সেটা হচ্ছে কি অঙ্ক, সেটা হচ্ছে যে তোমার ডেসিবেলে শব্দের তীব্রতার অঙ্ক, ডেসিবেলে শব্দের তীব্রতার অঙ্ক, ডেসিবেলে মনে করো শব্দের তীব্রতার অঙ্ক। তো তোমাকে যদি বলা হয় যে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এত, কি বলো দেখি, এটা কি ইউনিট, একটু বলো, একটু সবাই একটু কমেন্টে লেখো, এটা কি ইউনিট? W/m², এটা কি জিনিস? ইউনিটটার নাম বলো। ঠিক আছে, ওয়াট পার মিটার স্কয়ার। হ্যাঁ, ওকে, ভেরি গুড, সুন্দর। তাহলে 10 টু দি পাওয়ার 3 W/m² মাত্রার শব্দ বের হচ্ছে। তো ওই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছায়? তো কত ডেসিবেল শব্দ পৌঁছায়, ডি সমান হচ্ছে 10 টু দি পাওয়ার লগ, হ্যাঁ, I/I0 এইভাবে করে দেওয়া হয়। তোমাদের I/S দেওয়া আছে, মানে এস তে হচ্ছে স্ট্যান্ডার্ড, I/ হচ্ছে এস। শব্দের তীব্রতার ক্ষেত্রে এস এর মান কিন্তু ফিক্সড, 10 টু দি পাওয়ার হচ্ছে -12 W/m²। এটা কিন্তু তোমার আসলে ফিক্সড, এটা হচ্ছে W/m², 10 টু দি পাওয়ার হচ্ছে -12 W/m²। এটা যেহেতু ফিক্সড, তার মানে তীব্রতার মান যেটা দেওয়া থাকবে সেটা জাস্ট মানটা বসাই দিলেই তোমার হয়ে যাবে। এখানে দেওয়া আছে 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর এখানে ভাগ হবে 10 টু দি পাওয়ার হচ্ছে -12। এটা যদি তুমি ভাগ করে দাও, মোটামুটি তোমার অ্যান্সার চলে আসবে 155 ডেসিবেলের মতো, 155 ডেসিবেল। তাহলে কত ডেসিবেল আসলে তোমার শব্দ কানে পৌঁছাবে, সেটার মান হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা যেই তীব্রতা, সেই তীব্রতাটা হচ্ছে 10 টু দি পাওয়ার -W/m²। আর এইখানে তোমার যেই সময় তুমি তীব্রতা নির্ণয় করবা, সেই তীব্রতাটার মানটা উপরে দিবা। 10 দিলে ডেসিবেল বোঝায়, এমনিতে 10 না দিলে আসলে ডেসিবেলের জায়গায় বেল বোঝায়, আর বেল থেকে ডেসিবেল বের করতে 10 দিয়ে গুণ করতে হয়। আসলে এটা নর্মাল সূত্র। হ্যাঁ, নর্মাল সূত্রে আসলে নর্মাল যখন আমরা ইন্টারের সূত্রটা শিখছিলাম তখন বেল সমান লগ অফ মানে I/I0 ছিল, তাহলে I/S এরকম একটা সূত্র। মানে এটা বেল হচ্ছে তোমার ওই যে ইউনিটটা ছিল সেটা ছিল হচ্ছে বেল। আর এখন আমরা ডেসিবেল বের করতেছি, তার হচ্ছে 10 গুণ, তাহলে 10 দিয়ে আসলে তোমার গুণ করতে হবে, 10 লগ I/ হচ্ছে তোমার S, মানে ডেসিবেলে বের করতে হইলে এই 10টা তোমার চলে আসতেছে। তাহলে কত ডেসিবেল আসলে তোমার শব্দ শোনাবে, ওই সেমই কথা, একেবারে সেম বিষয়, যে প্রতি বর্গমিটারে মানে এত পার মিটার স্কোয়ার, W/m²। তাহলে সেখান থেকে তুমি কি পাচ্ছ, যে ডি সমান 10 লগ I/ হচ্ছে তোমার S। তাহলে 10 লগ
আই এর মান 2.35 ইন্টু 10⁻⁻6 আর এস এর মান সবসময় 10⁻12। তাহলে সেখান থেকে মান যেটা আসে এখানে মান আসবে হচ্ছে 63.71 ডেসিবেল প্রায়। এই কথা কি বুঝছো? ক্লিয়ার? তীব্রতার ইউনিট, কোন তীব্রতার শব্দ তোমার, কত তীব্রতার শব্দ তোমার কাছে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে ডেসিবেল। তো এই হইল তোমার আলটিমেট বিষয়। এগুলো সবগুলাই লগগুলা কিভাবে করে আসছে, কি সমাচার, এই জিনিসগুলা আসলে কনসেপ্টটা খুবই ইজি, যে একটা রেসপেক্টে আরেকটা বের করা হয়েছে, যে আমাদের স্ট্যান্ডার্ড অবস্থায় যত তার রেসপেক্টে কত গুণ সেটাই বের করার জন্য এইসব আসলে তোমার লগে মানটা আসলে বের করতে হয়। মানে একটা রেসপেক্টে আরেকটা কত গুণ, এবং সেইটারই লগ দিয়ে লিনিয়ার একটা সম্পর্ক বের করা হয়েছে। এগুলো কিন্তু কোনো অ্যাবসুলেট ভ্যালু না। মানে এইটা এমন না, তুমি বলতে পারতা যে তুমি আমাকে বলতে পারতা যে এখানে যে লগ বের করলাম এইটা দিয়ে আসলে কি করা হয়েছে, এইটা দিয়ে যেটা কাজ করা হয়েছে এই তীব্রতাগুলা তোমরা আরো সামনে বুঝতে পারবা। মানে লগ কি করে, লগ যে কোনো জিনিসকে লিনিয়ার করে, যে কোনো গ্রাফকে লিনিয়ার করে বা সরলরৈখিক করে। এটা তোমরা আরেকটু বড় হইলে তোমরা বুঝতে পারবা কিভাবে করে সরলরৈখিক করে। যেমন মনে করো একটা এক্স টু দি পাওয়ার, মনে করো এক্স এর গ্রাফ যেটা আছে আর এক্স স্কোয়ারের গ্রাফ, আমরা এক্স স্কোয়ারের গ্রাফটাকে আমরা দেখবো যে কার্ভ আকৃতির। তো এখন তুমি যদি তার সামনে একটা লগ আনো তাহলে এই টু তো সামনে চলে আসলো, তখন এটা 2 log x হয়ে যায়। সেইটা কিন্তু একটা লিনিয়ার একটা সম্পর্ক পাওয়া যায়। লিনিয়ার সম্পর্ক মানে একটা সরলরৈখিক সম্পর্ক পাওয়া যায়। এই সরলরৈখিক সম্পর্ক বোঝার জন্যই লগের আসলে মেইন কাজ। তো আলটিমেটলি যখন তোমার একটা সম্পর্কে, মনে করো তোমার একদিন, আমি একটু একটা কথা বলি, ধরো একদিন তীব্রতা হইল 7.33 ইন্টু 10⁻⁻12। একদিন মনে করো যে এইরকম একটা তীব্রতা আসলো ভূমিকম্পের তীব্রতা, আরেকদিন আসলো 6.22 ইন্টু 10⁻⁻, মনে করো 15। তোমার একটা সাধারণ মানুষ এই রকমের একটা মান দেখে, হ্যাঁ, বা 10⁻15 বা 10⁻12 বা 10⁻7, আর এখানে আসছে মনে করো 10⁻6, এইরকম মান দেখে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে গেস করা অনেক বেশি ডিফিকাল্ট আসলে কত মাত্রার আসলে ভূমিকম্প হয়েছে। এইটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, এইটা সম্পর্কে গেস করা, এটা সম্পর্কে ধারণা পাওয়া খুবই ডিফিকাল্ট। কিন্তু এখন যদি তোমাকে কেউ বলে যে ভূমিকম্প হয়েছে 1 নাকি 2 নাকি 3 নাকি 4 নাকি 5 নাকি 6 নাকি 7 নাকি 8 নাকি 9 নাকি 10, তো 9 ধরলাম যে এরকম কেউ যদি বলে, যে তুমি কিন্তু একটা গেস করতে পারবা যে হ্যাঁ 4 এর মাত্রা ভূমিকম্প হয়েছে, একটা হচ্ছে 7 মাত্রা ভূমিকম্প হয়েছে, আরে 4 এর চেয়ে 5 হচ্ছে 10 গুণ, এর চেয়ে হচ্ছে 100 গুণ, এটা হচ্ছে 1000 গুণ। তুমি একটা গেস ভালো মতো একটা লিনিয়ার সম্পর্কে গেস করতে পারবা। এই লগগুলা মূলত হচ্ছে তোমার এই মানে একটা তো হচ্ছে মান বের করার ক্ষেত্রে সহযোগিতা করে, আর একটা হচ্ছে এইসব সূত্র দিয়ে লিনিয়ার করে জিনিসটাকে। তবে তারপরেও এই বিষয়টা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমাদের যখন সমীকরণ নিয়ে আলোচনা হবে তখনও আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। রুটস কি আবার